গুড মর্নিং বন্ধুরা। দেখো আমরা এখানে কি করছি না, এই এনটিপিসি 2025-এ যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার আমরা কি করছি না অ্যানালাইসিস করছি। সেখানের যে জিকে আর জিএস এর পোর্শন গুলো আছে, জিকে জিএস এর পোর্শন গুলো আছে, সেখান থেকে কি কি কোশ্চেন এসেছিল সেগুলোকে আমরা অ্যানালাইজ করছি। তার সঙ্গে সঙ্গে কি করছি, ধরো কোনো একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এসছে, তো সেই কোশ্চেনটাকে আমরা এমন ভাবে অ্যানালাইজ করছি যে ওই রিলেটেড কোনো প্রশ্ন পরীক্ষাতে এলে কি হবে, তোমরা যাতে অ্যান্সার করতে পারো সেরকম ভাবেই আমরা অ্যানালাইসিস করছি। কিন্তু তোমরা দেখছি কি না, ভিডিওগুলো সেরকম ভাবে দেখছো না। ঠিক আছে, তোমরা ভিডিওগুলোকে পুরোটা দেখো ভালোভাবে, আর সেখান থেকে নোট বানাতে থাকো। এতে তোমাদের প্রচুর হেল্প হবে। ঠিক আছে, আমি রেলওয়েতে এখন কাজ করি, রেলওয়েতে চাকরি পেয়েছি। তো আমি আমি যখন পড়াশোনা করেছি তখন কেমন ভাবে করেছি, আমি ঠিক এইরকম ভাবে করেই চাকরি পেয়েছি। ঠিক আছে, বিশাল সুবিধা হবে তোমাদের এরকম ভাবে করলে। তো তোমরা এরকম ভাবে নোট বানাতে থাকো, এই অ্যানালাইসিস গুলো দেখতে থাকো, নোট বানাতে থাকো। আর তোমাদের বন্ধু যারা পড়ছে কম্পিটিটিভের জন্য তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে, তো আজকে আমরা কি করব না, এই 9ই জুনের, ঠিক আছে, যে থার্ড শিফটের যে কোশ্চেন গুলো এসেছিল, সেই থার্ড শিফটের জিকে জিএস এর কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করব। এর আগেও তোমাদের 10টা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে, সেই 10টা ভিডিও তোমরা দেখো এবং সেখান থেকে নোট বানাতে থাকো। তো আজকের ভিডিও এই 9 তারিখের থার্ড শিফটের আমরা আলোচনা করবো। চলো কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে না, থ্রু হুইচ অফ দ্য ফলোইং প্ল্যাটু ডাজ দ্য রিভার দামোদর ফ্লো। বলছে নিচের কোন মালভূমির ওপর দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে। কিসের মধ্যে দিয়ে, না অ্যান্সার হয়ে যাবে আমাদের কি ছোটনাগপুর প্ল্যাটু বা ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমির ওপর দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে। কি না, দামোদর নদী এটি কি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। দামোদর নদী ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। অতীতে ঘন ঘন বন্যার কারণে এটি বাংলার দুঃখ নামে পরিচিত ছিল। খুব ইম্পর্টেন্ট এটা। বাংলার দুঃখ নামে কি কোনটা পরিচিত, এ দামোদর। কি না, অতীতে ঘন ঘন বন্যার কারণে বাংলার দুঃখ নামে পরিচিত হচ্ছে আমাদের এই দামোদর নদী। ঠিক আছে। আচ্ছা, দামোদর একটি কি বৃষ্টিপুষ্ট নদী। বৃষ্টিপুষ্ট নদী মানে কি, যখন বৃষ্টির জল হবে তখন এটার মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে। ঠিক আছে, বা অন্যথায় নয়। যেমন হচ্ছে আমাদের গঙ্গা বা এগুলো যদি বলি, সেগুলো কি হয় না, হিমালয়ের যে গ্লাসিয়ার গুলো আছে সেইখান থেকে, সেই হিমালয়ের বরফ জল থেকে, বরফ জলে পুষ্ট নদী সেইগুলো। আর দামোদর আমাদের কি, দামোদর হচ্ছে আমাদের বৃষ্টিপুষ্ট নদী। কি তারপর কি, বরাকর নদী হলো দামোদরের বৃহত্তম ও সব থেকে গুরুত্বপূর্ণ উপনদী। তাহলে দামোদরের সব থেকে বৃহত্তম ও গুরুত্বপূর্ণ উপনদী কি, না বরাকর নদী হলো দামোদরের সব থেকে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ উপনদী। এটি কি জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচের জন্য গুরুত্বপূর্ণ নদী। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি ছিল ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প। তাহলে ডিভিসি কি, না দামোদর ভ্যালি প্রজেক্ট বা ডিভিসি ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট মাল্টিপারপোজ রিভার প্রজেক্ট। তাহলে ইন্ডিয়ার ফার্স্ট মাল্টিপারপাস রিভার প্রজেক্ট কি ছিল, না ডিভিসি বা দামোদর ভ্যালি প্রজেক্ট। ঠিক আছে। আর তারপরে হচ্ছে কি, নদীটি অবশেষে হাওড়ার কাছে হুগলি নদীতে মিলিত হয়েছে। আচ্ছা, দামোদর নদী কোথায়, দেখো কি ঝাড়খণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, আর ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, এবং গিয়ে নদীটি হাওড়ার কাছে হুগলি নদীতে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে। দামোদরের অববাহিকা কি কয়লা ও খনিজ সম্পদে সমৃদ্ধ। কি না, দ্য রিভার ফাইনাল লস দামোদর বেসিন, দামোদরের যে বেসিন সেটা কি রিচ ইন কোল অ্যান্ড মিনারেল রিসোর্সেস। এই নদীর ওপর নির্মিত প্রধান বাঁধগুলির মধ্যে রয়েছে কি, না ইনক্লুড হচ্ছে তিলিয়া, কোনার, মাইথুন ড্যাম, ঠিক আছে, পাঞ্চেত ড্যাম। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা দেখবো। 2 নম্বর প্রশ্ন কি এসেছিল, বলছে 18ই নভেম্বর 2004 সালে ভারতে গঠিত হওয়ার সময় ন্যাশনাল কমিশন অফ অন ফার্মার্স এনএফসি এর চেয়ারম্যান কে ছিল। বলছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন অফ ফার্মার্স হোয়েন ইট ওয়াজ কনস্ট্রাক্টেড অন 18 নভেম্বর 2004। 2004 সালে যখন এই ন্যাশনাল কমিশন অফ ফার্মার্স তৈরি হয়, তখন সেখানের কি না চেয়ারম্যান কে ছিল। তখন সেখানে চেয়ারম্যান কে ছিল, না অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 1 এম এস স্বামীনাথন। কি এম এস স্বামীনাথন। ঠিক আছে। না 2004 সালে 18ই নভেম্বর গঠিত ন্যাশনাল কমিশন অন ফার্মার্স এর সভাপতিত্ব করেন একজন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এবং ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনকে কি বলা হয়, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা কি দেখবো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, না ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1773 সালের নিয়ন্ত্রক আইন রেগুলেটিং অ্যাক্ট 1773 এই অনুসারে মাদ্রাজ এবং বোম্বের গভর্নররা কাদের কাছে নিয়মিত রিপোর্ট করেছিলেন। ঠিক আছে, তা কাদের কাছে, আমাদের অপশন হয়ে যাবে তো গভর্নর জেনারেলের কাছে তারা রিপোর্ট করতেন। কি না 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে এর
অনুসারে মাদ্রাজ এবং বোম্বের গভর্নররা দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এর কাছে রিপোর্ট করতো নিয়মিত। ঠিক আছে, কিনা 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ ও বোম্বাইয়ের গভর্নররা বাংলার গভর্নর জেনারেলের অধীনস্থ করা হয়েছিল এবং তাদের নিয়মিতভাবে তার কাছে রিপোর্ট করতে হতো। এই আইনটি কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতে ব্রিটিশ অঞ্চলগুলোকে কেন্দ্রীভূত প্রশাসনের দিকে প্রথম পদক্ষেপ চিহ্নিত করেছিল। আচ্ছা, কোর্ট অফ ডিরেক্টরস কারা? কোর্ট অফ ডিরেক্টরস হচ্ছে, দেখো আমাদের অপশনে যেগুলো আছে, কোর্ট অফ ডিরেক্টরস, দ্য ব্রিটেন ক্রাউন, এইগুলো সম্বন্ধে আমরা দেখবো। কিনা কোর্ট অফ ডিরেক্টরস কারা? এরা হচ্ছে ব্রিটেনে কোম্পানিকে নিয়ন্ত্রণ করতো। কোর্ট অফ ডিরেক্টরস কারা? না ব্রিটেনে এরা কোম্পানিকে নিয়ন্ত্রণ করতো। আচ্ছা, ব্রিটিশ ক্রাউনকে না সরাসরি ব্রিটিশ শাসনের সূচনা অনেক পরে হয়েছিল। মানে ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ প্রথমেই যখন ইংরেজরা রাজত্ব চালু করেছিল তখন ব্রিটিশ ক্রাউন তার মধ্যে কি হস্তক্ষেপ করেনি। পরে সেটি হয়েছিল নাকি আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সেই 1857 সালের পরে 1858 সালে ব্রিটিশ ক্রাউন সরাসরি ব্রিটিশ শাসনের সূচনা করেছিল ভারতে। ঠিক আছে। আচ্ছা, গভর্নর জেনারেল পদটি কি 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা তৈরি হয়েছিল? ইম্পর্টেন্ট, গভর্নর জেনারেল পদটি কবে তৈরি হয়েছিল? না 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা তৈরি হয়েছিল। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না ওয়ারেন হেস্টিংস। বাংলার গভর্নর জেনারেলের মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর নিয়ন্ত্রণ ছিল। কবে থেকে? না 1773 সাল থেকে। রেগুলেটিং অ্যাক্ট 1773 পর থেকে। ঠিক আছে। 1774 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট গভর্নর জেনারেলের ক্ষমতাকে আরো শক্তিশালী করেছিল। গভর্নর জেনারেল ক্ষমতাকে আরো শক্তিশালী কোন কোন নিয়ম করেছিল? না 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এটি কি লর্ড কর্নওয়ালিস কি না সিভিল সার্ভিস সংস্কার প্রবর্তন করেন। কি করেন? না লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউস সিভিল সার্ভিস রিফর্মস। সিভিল সার্ভিসের যে পরিকল্পনা ছিল শুরু কে করেছিল? না লর্ড কর্নওয়ালিস। লর্ড ওয়েলেসলি কি করেছিল? না অধীনতামূলক মৈত্রী নীতি অনুসরণ করেন। কি সাবসিডিয়ারি অ্যালায়েন্সেস সিস্টেম কে করে? না লর্ড ওয়েলেসলি। আচ্ছা, লর্ড ডালহৌসি কি করে? না সত্ত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন। লর্ড ডালহৌসি কি করে? ইন্ট্রোডিউস দ্য ডক্টরিন অফ ল্যাপস। মানে তখন কোনো জমিদারের বা কোনো অঞ্চলের প্রধানের, ঠিক আছে, তার যদি কোনো ছেলে পুত্র সন্তান না থাকতো তাহলে কি হতো? না তার জমিদারি সে কি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ হয়ে যেত। তো এটাই হচ্ছে ডক্টরিন অফ ল্যাপস। এটি কে শুরু করেছিল? না ডালহৌসি, লর্ড ডালহৌসি। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে কি 1833 সালের পদবিটি বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়। আচ্ছা, তো 1833 সালে কি হয়? না প্রথমে ছিল কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেইটা থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যায়? না গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, 1858 সালের ভারত শাসন আইন কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং গভর্নর জেনারেলকে ভাইসরয় পদে উন্নীত করে। আচ্ছা, 1858 সালে কি হয়? না ভারত শাসন আইন কোম্পানির শাসনের অবসান ঘটে, কোম্পানির শাসন শেষ হয়। আর কি ক্রাউন বা ওখানকার রাজা রানীর শাসন চালু হয় ইন্ডিয়াতে। সেটা কিসের মাধ্যমে? না 1858 সালের ভারত শাসন আইন অনুযায়ী। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 অনুযায়ী। আর তারপরে কি হয়? আগে কি ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেইটাকে চেঞ্জ করে কি করা হয়? না ভাইসরয় পদটাকে আনা হয়। ঠিক আছে। গভর্নর জেনারেল কি না ব্রিটিশ ভারতের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ হিসেবে কাজ করেন। কি গভর্নর জেনারেল অ্যাক্ট অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অথরিটি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে ব্রিটিশ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অথরিটি হিসেবে কাজ করে কে? না গভর্নর জেনারেল। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখবো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য বুক গীতা রহস্য এ philosophical interpretation of Bhagavad Gita was written by which of the following leaders? ভগবত গীতার যে দার্শনিক ব্যাখ্যা গীতা রহস্য বইটি নিচের কোন নেতা লিখেছেন? এটি লিখেছেন কে? না আমাদের অরবিন্দ ঘোষ। কি না অরবিন্দ ঘোষ। এবার অরবিন্দ ঘোষ, এখানে দেখো অরবিন্দ ঘোষ আছে, বালগঙ্গাধর তিলক আছে, মহাত্মা গান্ধী আছে, গোপাল কৃষ্ণ গোখলে আছে। এই সবাই হচ্ছে কি আমাদের হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো আমরা এই চারজনের সম্বন্ধে একটু একটু করে জেনে নেবো। ঠিক আছে। দেখো বলেছে কি না অরবিন্দ ঘোষ কি না বিপ্লবী জাতীয়তাবাদী দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা ছিলেন। অরবিন্দ ঘোষ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? না স্বদেশী আন্দোলন 1905 সালে যে স্বদেশী মুভমেন্ট হয়েছিল 1905 সালে, তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বন্দে মাতারম এর মতো যে পত্রিকা আছে সেগুলো সম্পাদক তিনি ছিলেন। পরে তিনি পন্ডিচেরিতে আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করেন। আচ্ছা, এসেজ অন গীতা অ্যান্ড লাইফ ডিভাইন এই গ্রন্থগুলি তিনি রচনা করেন। ঠিক আছে।
এরপর গঙ্গাধর তিলক সম্বন্ধে জানবো। বাল গঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক নামে তিনি পরিচিত ছিলেন। স্বাধীনতা আন্দোলনে তিনি কি ছিলেন? চরমপন্থী। দুরকম হয়, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। এটা কি হয় না, 1907 সালের, মনে রাখবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, 1907 সালে সুরাট স্প্লিট, সুরাটে যে জাতীয় কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়েছিল, সেইখানে এই নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? তো এই লোকমান্য তিলক কে ছিল? না একজন চরমপন্থী নেতা ছিল। তিনি কি গণজাগরণের জন্য গণেশ উৎসব এবং শিবাজী উৎসবকে জনপ্রিয় করেন। খুব ইম্পর্টেন্ট। কি না, পপুলারাইজ গণেশ উৎসব অ্যান্ড শিবাজি উৎসব ফর মাস অ্যাওয়াকিং, মানে হচ্ছে কি গণজাগরণের জন্য গণেশ উৎসব আর শিবাজি উৎসব তাহলে কে জনপ্রিয় করেন? না বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে? স্বরাজ আমার জন্মগত অধিকার, কি কি স্লোগান দিয়েছিল? না বাল গঙ্গাধর তিলক স্লোগান দিয়েছিল, স্বরাজ ইজ মাই বার্থ রাইট। ঠিক আছে? স্বরাজ আমার জন্মগত অধিকার। কেশরী এবং মারাঠা সংবাদপত্রের তিনি প্রতিষ্ঠা ছিলেন। ইম্পর্টেন্ট। কেশরী আর মারাঠা সংবাদপত্র কে প্রতিষ্ঠাতা ছিলেন? না বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে? গীতা রহস্য গ্রন্থের রচয়িতা কে? না বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে? এখানে আমাদের অ্যান্সারটা ভুল হয়ে গেছে। যে গীতা রহস্য এটা কে লিখেছিল? গীতা রহস্য লিখেছিল হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে? বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, এরপরে আমরা কি মহাত্মা গান্ধী সম্বন্ধে জানবো। মহাত্মা গান্ধী কি জাতির জনক বা নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। মহাত্মা গান্ধীকে কি বলা হতো? না ফাদার অফ দ্য নেশন। এ কি অহিংসা ও সত্যাগ্রহের নেতা ছিল। লিডার অফ নন ভায়োলেন্স, অহিংসা অ্যান্ড সত্যাগ্রহ। ঠিক আছে? লেড লেড মুভমেন্টস লাইক নন কোঅপারেশন ইন 1920 থেকে 1922 নন কোঅপারেশন মুভমেন্ট, কি না অসহযোগ আন্দোলন। এছাড়াও কি আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930 থেকে 1938, এবং ভারত ছাড়ো আন্দোলন অন কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে এর নেতৃত্ব দেন কে? এর নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। ঠিক আছে? ভারতের স্বাধীনতায় 1947-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের এই মহাত্মা গান্ধীজি। ঠিক আছে? আর হিন্দ স্বরাজ এই যে গ্রন্থটি আছে সেটির রচয়িতা কে? না হিন্দ স্বরাজের রচয়িতা হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলেই ছিল আমাদের গান্ধীজির গুরু। ঠিক আছে? ভারতের জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নরমপন্থী নেতা ছিল। এই গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? নরমপন্থী নেতা। ঠিক আছে? সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠাতা। খুব ইম্পর্টেন্ট। তাহলে গোপাল কৃষ্ণ ফাউন্ডার অফ সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতাকে? না গোপাল কৃষ্ণ গোখলে। বিলিভড ইন কনস্টিটিউশনাল মেথড, কি না সাংবিধানিক পদ্ধতি এবং সংস্কারে তিনি বিশ্বাসী ছিলেন। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল? না গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, শিক্ষা, সমাজ সংস্কার এবং আর্থিক দায়িত্বশীলতার জন্য তিনি কাজ করেছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? মাইজনার প্রভাব কোন পদার্থের, বলছে কোন প্রভাব পদার্থ কোন অবস্থা এবং সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। মাইজনার এফেক্ট হচ্ছে, মাইজনার এফেক্টের ফলে এটা কোনটারই একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, প্রথমে হলো মাইজনার এফেক্ট কি? মাইজনার এফেক্ট হচ্ছে কি, এটা একটা তোমার কি না ম্যাগনেটিজম রিলেটেড কোশ্চেন। ম্যাগনেটিজম থেকে এই কোশ্চেনটা এসছে। ঠিক আছে? ধরো ম্যাগনেটিজমে, ধরো তুমি একটা, ধরো এখানে চুম্বক আছে, চুম্বক সমান ধরো চুম্বককে তুমি ধরো হাওয়া। ঠিক আছে? আর কোনো একটা পদার্থ আছে, এই পদার্থটাকে ধরো কি না ঘর। ঠিক আছে? তাহলে ধরো অন্যান্য যে পদার্থগুলো আছে কি করে, বেশিরভাগই পদার্থ কি করে না, ঘর, বেশিরভাগ ঘর কি করে, ধরো হাওয়া আসছে, হাওয়াকে কি করছে না ঘরে ঢুকতে দিচ্ছে, তোমার ঘরেতে ঢুকতে দিচ্ছে। আর একটা এমন ধরনের একটা বিশেষ ঘর আছে, ঠিক আছে, এমন ধরনের একটা বিশেষ ঘর আছে যে কি বলছে না এই হাওয়াকে আমি ঢুকতে দেবো না। ঠিক আছে? তাহলে হাওয়াকে ঢুকতে দেবো না বলছে মানে কি, না এই হাওয়াকে ঢুকতে দেবো না বলছে, এই ঢুকতে না দেওয়ার এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলছি, না মাইজনার ইফেক্ট। ঠিক আছে? তাহলে মাইজনার ইফেক্ট তাহলে কি না, পদার্থের যে ধর্মের জন্য, লিখো তোমরা, পদার্থের যে ধর্মের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র সেই পদার্থের ভেতরে ঢুকতে পারে না, সেই সেই আমরা সেই অবস্থাটাকে আমরা কি বলছি, না মাইজনার এফেক্ট। ঠিক আছে? মাইজনার এফেক্ট কি, মানে যে অবস্থার জন্য কোনো পদার্থের ভেতরে কোনো চৌম্বক ক্ষেত্র ঢুকতে পারে না, সেই অবস্থাটাকে আমরা কি বলছি, মাইজনার এফেক্ট।
ঠিক আছে? তাহলে সাধারণত পদার্থ চুম্বক ক্ষেত্রকে ঢুকতে দেয়। সাধারণ পদার্থগুলো কি করে না চৌম্বক ক্ষেত্রকে এই পদার্থের ভিতরে ঢুকতে দেয়, কিন্তু হচ্ছে সুপার কন্ডাক্টর বলে সুপার কন্ডাক্টর একটা স্টেট আছে, এই যে সুপার কন্ডাক্টিং স্টেট, এই সুপার কন্ডাক্টিং স্টেট কি বলে না চুম্বক ক্ষেত্রকে এই পদার্থের মধ্যে ঢুকতে দেবে না। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে আমাদের অ্যান্সার, মাইজনার এফেক্ট কোন অবস্থার একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য না সুপার কন্ডাক্টিং স্টেটের। অ্যান্সার কি হয়ে যাবে আমাদের সুপার কন্ডাক্টিং স্টেট। আচ্ছা, সুপার কন্ডাক্টিং স্টেট কি, এবারে এইটা সম্বন্ধে আমরা জানবো। সুপার কন্ডাক্টিং অবস্থা বা সুপার কন্ডাক্টিং, SUPERCONDUCTING, সুপার কন্ডাক্টিং স্টেট। সুপার কন্ডাক্টিং স্টেট বা কি অতিবাহিতা। সুপার কন্ডাক্টিং স্টেট বা অতিবাহিতা কি, মানে ধরো এমন একটি বিশেষ অবস্থা বোঝায় এই সুপার কন্ডাক্টিং স্টেট অতিবাহিতা, এমন একটা অবস্থা বোঝায় পদার্থের যেটাতে কি, যেখানে কোনো পদার্থ কোনো প্রকার বৈদ্যুতিক রোধ ছাড়া কি বিদ্যুৎ পরিবহন করতে পারে, কোনো রকম বৈদ্যুতিক রোধ ছাড়াই বিদ্যুতের কি পরিবহন করতে পারে, একেই আমরা সুপার কন্ডাক্টিং স্টেট বা অতি পরিবাহিতা বলি। ঠিক আছে, সাধারণত তামা বা তোমার আমি যদি ধরি অ্যালুমিনিয়াম, তামা বা অ্যালুমিনিয়াম, এরা কি সুপরিবাহী তারের ভেতর দিয়ে যখন এই যে তামা বা অ্যালুমিনিয়ামের কোনো তার আছে, ঠিক আছে, এই তারের ভেতর দিয়ে যখন কি হয় না বিদ্যুৎ পরিবাহিত হয়, তখন ইলেকট্রনগুলি কি হয় না, তখন এখানে ইলেকট্রনগুলি পদার্থের পরমাণুর সাথে ধাক্কা খায়। এই পদার্থের মধ্যে ধরো পরমাণু আছে, ঠিক আছে, সেই পরমাণুর সঙ্গে ইলেকট্রনগুলো গিয়ে কি করছে না ধাক্কা খাচ্ছে। ফলে কি ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, একটা বাধার সৃষ্টি হচ্ছে। ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে না একটা বাধার সৃষ্টি হয়, যাকে আমরা রোধ বলি। আচ্ছা, এই যে বাধাটা হলো এটাকে আমরা কি বলি, রোধ বা রেজিস্ট্যান্স। রোধ বা রেজিস্ট্যান্স বলছি আমরা তাকেই। আচ্ছা, এই বাধার কারণে বিদ্যুৎ শক্তি, এই বাধা যে হচ্ছে, ইলেকট্রন যখন প্রবাহিত হচ্ছে আর এখানে যে পরমাণুগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে বা বাধা পাচ্ছে, সেই বাধাটাকে আমরা রোধ বলি। এই রোধের ফলে কি হয়, এই পরিবাহী দেখবে তারগুলো মাঝে মাঝে গরম হয়ে যায়। তাহলে গরম হয়ে যাওয়ার কিসের জন্য, এই যে রোধ বা বাধা পাচ্ছে এর জন্য কি হচ্ছে না হিট তৈরি হচ্ছে বা বাধা পাচ্ছে বা হচ্ছে হিট হয়, এবং হিট হয়ে সেই শক্তিটা কি হয় না এই তাপ শক্তিতে, বৈদ্যুতিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সুপার কন্ডাক্টিং স্টেট কি বলছে, সুপার কন্ডাক্টিং স্টেটে কিন্তু কি হয় না এই রোধ একদমই শূন্য হয়ে যায়, এই বাধাটা কি হয়ে যায় না বাধা সমান শূন্য হয়ে যায়, বাধাটা বা রোধ শূন্য হয়ে যায়। ঠিক আছে, এই রোধ শূন্য হয়ে যায় ফলে কি হবে, বিদ্যুৎ কোনো শক্তি ক্ষয় ছাড়াই এই পরিবাহীর মধ্যে দিয়ে, তামা বা অ্যালুমিনিয়ামের এই তারের মধ্যে দিয়ে আরামসে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তো এখানেই হচ্ছে এটাকে জিরো রেজিস্ট্যান্স বা শূন্য রোধ বলে। তো শূন্য রোধ কাকে বলে না যখন কোনো পদার্থ, ঠিক আছে, যখন কোনো পদার্থ তামা বা অ্যালুমিনিয়াম যে কোনো পদার্থ যখন সেটা সুপার কন্ডাক্টিং অবস্থায় চলে যায়, সুপার কন্ডাক্টিং অবস্থায় চলে গেলে তখন সেখানে কি হয়ে যায়, রোধ জিরো বা শূন্য হয়ে যায়। ফলে কি কোনো রকম বাধা ছাড়াই কি হয় না সেই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। ঠিক আছে, এইসব পদার্থের এবার কি না এইসব সব রকম সুপার কন্ডাক্টর থাকে না, একটা পদার্থ এই সুপার কন্ডাক্টিং স্টেট বলছি আমরা, সেটা সবসময় এটা সুপার কন্ডাক্টিং স্টেটে থাকে না। ঠিক আছে, তো সুপার কন্ডাক্টিং স্টেট এবার একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে, একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে নিয়ে গেলেই তারপরেই সেটা কি হয়ে যাবে আমার সুপার কন্ডাক্টর, তারপরে সেটা আমার কি হবে না সুপার কন্ডাক্টর হবে। ঠিক আছে, তো এই যে নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে যাওয়া হচ্ছে, সেই নির্দিষ্ট টেম্পারেচারটাকে আমরা কি বলছি, টিসি বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার বলছি আমরা তাকেই। ঠিক আছে, এবার যে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে কোনো পদার্থ যদি ঠান্ডা করা হয় তখনই কি হয় না সেটা সাধারণ অবস্থা থেকে কি হয় না সুপার কন্ডাক্টরে অবস্থায় পৌঁছয়, তখন তা নর্মাল অবস্থা থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে সে তখনই পৌঁছয়। ঠিক আছে,
আর এই সুপার কন্ডাক্টিং অবস্থাতে কি হয় না, সুপার কন্ডাক্টিং অবস্থাতে এই যে আমার পরিবাহীটা আছে এর মধ্যে যে ইলেকট্রন গুলো আমার এরকম ভাবে, ঠিক আছে, ইলেকট্রন গুলো এরকম ভাবে চলছে, এরকম ভাবে সুপার কন্ডাক্টর অবস্থায় এরকম ভাবে চলে না। এরা কেমন ভাবে চলে না, জোড়ায় জোড়ায় চলে, ঠিক আছে, এরকম ভাবে জোড়ায় জোড়ায় চলে এরা। এই জোড়ায় জোড়ায় যে চলে এটাকে আমরা কি বলি না, কোপার পেয়ার, COOPER, কোপার পেয়ার। এই জোড়ায় জোড়ায় চলে সেই সুপার কন্ডাক্টিং অবস্থায় ইলেকট্রন গুলো কি হয়, জোড়ায় জোড়ায় চলে, একেই আমরা কোপার পেয়ার বলি। এরপরে কি হয় না, এই জোড়গুলি কি পদার্থের ল্যাটিসের সঙ্গে, পদার্থের কি হয় ল্যাটিসের সঙ্গে কোনো ঘর্ষণ বা বাধা ছাড়াই এরা প্রবাহিত হতে পারে। বুঝতে পারলে? তো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি তোমাদের সেই ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো যে এই মাইজনার প্রভাব কি। মাইজনার প্রভাব মাইনাস প্রভাব তাহলে কি বললাম আমি, না এটাই হচ্ছে যখন কোনো পদার্থ সুপার কন্ডাক্টিং অবস্থায় যায়। মাইজনার প্রভাব কি, যখন কোনো পদার্থ সুপার কন্ডাক্টিং অবস্থায় যায় তখন সে তার ভেতর থেকে চৌম্বক ক্ষেত্র সম্পূর্ণভাবে বের করে দেয়। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র ভেতরে ঢুকতে দেয় না বা সম্পূর্ণভাবে বের করে দেয়, এটাকে আমরা কি বলি, মাইজনার প্রভাব। তাহলে এর সঙ্গে কে রিলেটেড না, সুপার কন্ডাক্টিং স্টেট। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমরা দেখবো। 6 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের বিষয়ে নিরাপত্তা ভাল্ব বা সেফটি ভাল্ব তত্ত্বের সাথে কে সব থেকে বেশি যুক্ত ছিল। কি, এই যে সেফটি ভাল্ব থিওরি দিয়েছে, সেফটি ভাল্ব থিওরির সঙ্গে সব থেকে কে বেশি রিলেটেড। ঠিক আছে, এখানে কি বলেছে না, সেফটি ভালভ থিওরিটি কি, প্রথমে আমরা সেটা জানবো, তারপরে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করব। ঠিক আছে, দেখো বলছে সেফটি ভালভ তত্ত্বটি 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের ব্যাখ্যা দেয়। কি না, এই সেফটি ভালভ থিওরি অনুযায়ী কি, ব্রিটিশ সরকার শিক্ষিত ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ ও ক্ষোভের জন্য একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পথ খুলে দিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনে সহায়তা করেছিল। তখন কি হচ্ছিল না, তখনকার যে শিক্ষিত ভারতীয়রা ছিল তারা কি ব্রিটিশের যে রাজনীতি ছিল তার বিরুদ্ধে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি করছিল। তো এই জন্য এই ক্ষোভ বা অসন্তোষ এগুলো কমানোর জন্য তখন কি করে না, এরা একটা কি না নিরাপদ ও নিয়ন্ত্রিত একটা পথ খুলে দেয়। সেই নিরাপদ ও নিয়ন্ত্রিত পথটা কি ছিল না, ভারতীয় জাতীয় কংগ্রেস এটির গঠন করে। ঠিক আছে, যাতে কোনো সহিংস বিদ্রোহ পরিণত না হয়। ঠিক আছে, সেই অসন্তোষ বা ক্ষোভগুলো কোনো বিদ্রোহে পরিণত না হয় সেই জন্যই এই কংগ্রেসের গঠন করেছিল ইংরেজরা। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কি সেফটি ভালভ। ঠিক আছে, সহজ কথায় কি, রাজনৈতিক চাপ কমানোর জন্য কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে কাজ করার কথা ছিল। ঠিক আছে, সেফটি ভালভের অর্থ কি, সেফটি ভালভ হলো প্রেসার কুকারের একটি যন্ত্র যা কি বিস্ফোরণ রোধ করতে অতিরিক্ত বাষ্প বের করে দেয়। প্রেসার কুকারের যে ডান্ডিটা থাকে, ডান্ডির নিচে দেখবে একটা ছোট্ট পাড়া কালো পাড়া অংশ থাকে রাবারের, সেটাই কি বলে সেফটি ভালভ। যখন ওই যে সিটিটা আছে আমার ওপরে, সিটিটা আছে, যে সিটি যখন খারাপ হয়ে যায় তখন কি হয়, ভেতরে তো আমার কি স্টিম তৈরি হচ্ছে, বাষ্প তৈরি হচ্ছে। তো বেশি পরিমাণে বাষ্প তৈরি হলে কি হবে, এই প্রেসার কুকারটা বাস্ট করতে পারে। ঠিক আছে, তো বাস্ট যাতে না করা হয় এখানে একটি রাবারের এরকম একটা ভাল্ব থাকে। তখন যখন প্রেসার হয়ে যাবে এই ভাল্বটা ফেটে যাবে, আর তখন এইখান থেকে কি হয়, প্রেসারটা রিলিজ হয়ে যাবে। তো সেই রকমই তখনকার সময় যে তোমার হচ্ছে অসন্তোষ ও ক্ষোভ ছিল, সেইগুলোকে তোমরা প্রেসার ধরো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তো সেই প্রেসার গুলো যাতে ফেটে না যায় বা বিস্ফোরণ যাতে না হয় সেই জন্য কি করা হয়েছিল না, এই সেফটি ভালভ বা কংগ্রেসের সূচনা করা হয়েছিল। ঠিক আছে, একইভাবে 19 শতকের শেষের দিকে ভারতীয়রা নিম্নলিখিত কারণে অসন্তুষ্ট ছিল। কিভাবে না, অর্থনৈতিক শোষণ, ভারী কর, রাজনৈতিক অধিকারের অভাব এবং জাতিগত বৈষম্য, এইসব কারণগুলোর জন্য কি তারা না অসন্তুষ্ট ছিল। ব্রিটিশরা ভয় পেয়েছিল যে এই অসন্তোষ বিদ্রোহ বা বিপ্লবের জন্ম দিতে পারে। তাই তারা ভারতীয়দের একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অভিযোগ জানানোর সুযোগ দিয়েছিল। এই তত্ত্বের সাথে সবথেকে বেশি কার নাম যুক্ত, এই তত্ত্বের সঙ্গে সবথেকে বেশি নাম যুক্ত এও হিউম। ঠিক আছে, এই এও হিউম কে ছিল না, একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বাস করতেন কি যে ভারতীয়দের অভিযোগ উপেক্ষা করলে একটি গণ অভ্যুত্থান হতে পারে। ঠিক আছে, বা মাস আপরাইজিং এখান থেকে হতে পারে। ঠিক আছে, তাই তিনি এমন একটি প্ল্যাটফর্ম চেয়েছিলেন যেখানে শিক্ষিত ভারতীয়রা শান্তিপূর্ণভাবে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। এই ভূমিকার কারণে সেফটি ভালভ তত্ত্বটি এও হিউমের সাথে সব থেকে বেশি ঘনিষ্ঠভাবে জড়িত। ঠিক আছে, আচ্ছা ব্রিটিশ সরকার সেই সময় ভূমিকা কি ছিল না, লর্ড ডাফরিন কে ছিল সেই সময়ের ভারতের ভাইসরয় ছিল। কারণ কি, গভর্নর অফ ইন্ডিয়া থেকে চেঞ্জ করে 1833 সালে সামথিং এরকম সালে কি না একে ভারতীয় ভাইসরয় করা হয় 58 সালে,
সালে গভর্নর অফ ইন্ডিয়া থেকে চেঞ্জ করে কি করে ভাইসরয় করা হয়। তো এই লর্ড ডাফরিন কি ছিল, তিনি সেই সময় ভাইসরয় ছিলেন, তিনি হিউমের প্রচেষ্টার পরোক্ষ সমর্থন দিয়েছিলেন। তবে তিনি এই তত্ত্বের পেছনে প্রধান ব্যক্তি ছিলেন না, প্রধান ব্যক্তি কে ছিল, এও হিউম ছিল প্রধান ব্যক্তি। সুতরাং পরীক্ষার উত্তরে লর্ড ডাফরিনের পরিবর্তে এও হিউমকেই প্রাধান্য দেওয়া হয়। কিন্তু তোমাদের পরীক্ষায় যদি লর্ড ডাফরিন থাকে এও হিউম না থাকে তাহলে কিন্তু লর্ড ডাফরিন অ্যান্সার হয়ে যাবে। আর যদি এও হিউম থাকে বা লর্ড ডাফরিন দুজনেই থাকে তাহলে আমার অ্যান্সার হবে কি এও হিউম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে না, জাতীয় কংগ্রেস গঠনের বিষয়ে নিরাপত্তা ভালো সেফটি ভালো তত্ত্বের সঙ্গে কে সব থেকে বেশি যুক্ত, না এও হিউম। ঠিক আছে, আচ্ছা। আর লর্ড ডাফরিন তো বললাম সেই সময় কে ছিল, না ভাইস রয়। আচ্ছা, দাদাভাই নওরোজি আর উমেশ চন্দ্র ব্যানার্জি এরা এরা কে ছিল, না দাদাভাই নওরোজি ছিল কি ভারতীয় জাতীয়তাবাদী ব্রেন থিওরির জন্য পরিচিত। আর ডাব্লিউসি ব্যানার্জি কে ছিল, না ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল, না উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউসি ব্যানার্জি। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা আমরা দেখবো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি ভারতের একটি পরোক্ষ কর বা আরোপ করা হয়। ঠিক আছে, বা ইনডাইরেক্ট ট্যাক্স লিভড ইন ইন্ডিয়া, ইনডাইরেক্ট ট্যাক্স লিভ কোনটা এর মধ্যে। ঠিক আছে, তো প্রথমে আমরা এটি সম্বন্ধে জানবো, ট্যাক্স সম্বন্ধে জানবো। ট্যাক্স কি বা কর কি, কর হলো কি সরকারকে প্রদত্ত অর্থ, মানে হচ্ছে মানি পেড টু গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টকে যে টাকা দেওয়া হয়। ঠিক আছে, এটি দু ধরনের কর হতে পারে, একটা কি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স, আর একটা কি হতে পারে প্রত্যক্ষ কর ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তো এই ডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর এটি কি আমি নিজেই এটাকে দিই। ঠিক আছে, যেমন কি ইনকাম ট্যাক্স, এটি কি হয় না আমি নিজেই দিই। ঠিক আছে, তো সেইটি হয়ে যাবে আমার কি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আপনি এটি অন্য কাউকে দিতে পারবেন না, এটি আমি অন্য ধরো আমি, আর এখানে হচ্ছে গভর্নমেন্ট আছে, আমি গভর্নমেন্টকে দিই, মধ্যেখানে কোনো থার্ড পার্টি নেই। তো সেইগুলো হয়ে যাবে প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে কি কি আছে, না আয়কর বা আমাদের ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, আর কি ক্যাপিটাল গেইন ট্যাক্স, এইগুলো আমার কার মধ্যে আছে, না এগুলো আমার প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে আছে। আচ্ছা, পরোক্ষ কর কি, না দোকানদার সরকারকে পরিশোধ করা। আমি ধরো দোকানে কোনো একটা জিনিস নিলাম, ধরো আমি একটা টুথপেস্ট নিলাম। ঠিক আছে, এই টুথপেস্ট আমি যখন সরকারের কাছ থেকে নিলাম, তো সরকারের কাছ থেকে নিলাম না, সরি, সরকার কেন দেবে, যখন দোকানদারের কাছ থেকে নিলাম, আমি এই কেনার জন্য, এটি কেনার জন্য, টুথপেস্টটা কেনার জন্য আমি এই দোকানদারকে ট্যাক্স দিলাম। ঠিক আছে, এই দোকানদার ট্যাক্সটা কি করবে, সে এবার গভর্নমেন্টকে দেবে। মধ্যেখানে থার্ড পার্টি যখনই চলে আসবে তখনই সেটা কি হয়ে যাবে আমাদের পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তা দোকানদার সরকারকে পরিশোধ করে, আপনি আসলে জিনিস কেনার সময় এটি পরিশোধ করেন। ঠিক আছে, আপনি কিনলে আপনার কর দিতে হবে। আর এখন একটি উদাহরণ দিতে, জিএসটি, আচ্ছা জিএসটি এবার কি সেটা বুঝি। জিএসটি কি, না কোনো একটা দোকানে গিয়ে একটা কলম আমি যদি কিনি, ঠিক আছে, কলমটার দাম যদি 100 টাকা হয়, আর জিএসটি সেটা 18 টাকা, তাহলে আমাকে কত দিতে হবে, আমাকে 118 টাকা দিতে হবে দোকানদারকে। তাহলে ট্যাক্সটা আমি কাকে দিলাম, দোকানদারকে। এই 18 টাকাটা যেটা হলো সেইটা পরে দোকানদার কাকে দিল, গভর্নমেন্টকে দিল। ঠিক আছে, তাহলে জিএসটি পরিশোধটা কি করেছে, আমি করেছি। তো দোকানদার কি করেছে, শুধু 18 টাকাটা এবার ট্যাক্সটা কি করেছে, সে সংগ্রহ করেছে, আর তারপরে কি করেছে, সে সরকারকে টাকাটা দিয়েছে। তাহলে প্রত্যক্ষ কর এটা মানে কি, না করটি পরোক্ষ, কারণ আপনি স্পষ্টভাবে দেখেন যে এটি পরিশোধ করেছেন, আমি দিয়েছি এটা, কিন্তু কি প্রত্যক্ষ ভাবে দিই না, আমি এটা পরোক্ষ ভাবে দিয়েছি, দোকানদারকে দিয়েছি, দোকানদার গভর্নমেন্টকে দিয়েছে। তাই জিএসটি একটি কি, জিএসটি হচ্ছে একটি পরোক্ষ কর, কারণ ভোক্তা পণ্য কেনার সময় এটি পরিশোধ করে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, না পরোক্ষ কর কোনটি, না পরোক্ষ কর হয়ে যাবে আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি। আর এই মূলধন লাভ কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স, সমতা শুল্ক, কর্পোরেট কর, এগুলো আমাদের কি হয়ে যাবে, না এগুলো আমাদের হয়ে যাবে কি, না ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা আমরা দেখব। পরের প্রশ্ন কি বলেছে, দ্য সাঁইথিয়াস অর সাকাস অরিজিনালি কেম ফ্রম। সাঁইথিয়া বা শাকরা মূলত কোথা থেকে এসেছিল, এরা এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে বা মধ্য এশিয়া থেকে। ঠিক আছে, কি বলেছে, সাঁইথিয়ানরা যারা সাকা সাকা নামেও পরিচিত ছিল, এরা কি ছিল, একদম যাযাবর উপজাতি। তারা মূলত মধ্য এশিয়ায় বসবাস করত, সেইখান থেকে তারা দক্ষিণে স্থানান্তরিত হয় এবং পরে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। সুতরাং তাদের আদি বাসস্থান কোথায় ছিল, মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়াতে। ঠিক আছে, তারা ছিল কি সাঁইথিয়ান বা সাকা। এরা কি অশ্বারোহী এবং যোদ্ধা হিসেবে বিখ্যাত। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর দিকে এরা কি ভারতে এসেছিল। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্ন আমরা দেখবো। 9 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, না ইন এমএস ওয়ার্ড ওয়ার্ড 365, হোয়াট ইজ দ্য শর্টকাট টু রিমুভ ম্যানুয়াল ক্যারেক্টার্স ফরম্যাটিং ফ্রম সিলেক্টেড টেক্সট। ঠিক আছে,
মানে হচ্ছে কি বলছে, MS ওয়ার্ড 365 তে নির্ধারিত পাঠ্য থেকে ম্যানুয়াল অক্ষর বিন্যাস অপসারণের শর্টকাট কি? মানে আমাকে কি জানতে চাইছে দেখো, মানে ধরো কম্পিউটারে যখন কোনো কিছু লিখি আমরা, তখন কি হয়, একটা হয় বোল্ড। বোল্ড বোল্ড মানে কি হয়, আমি লেখাটা নর্মাল ভাবে লিখলাম, সেটি কি কি হয়, মোটা মোটা হয়ে যায় লেখাগুলো, ঠিক আছে, সেটি হয়ে যায় বোল্ড। এছাড়াও কি হয় না, ইটালিক। ইটালিক মানে কি, এটা ধরো আমি আই লিখলাম নর্মাল ভাবে, ইটালিকে কি হয়ে যায়, এই আইটা এরকম হেলে যায়, ঠিক আছে। এছাড়াও কি না, এছাড়াও হয় তোমার হচ্ছে কালার ফন্ট, কালার ফন্ট হয়, ঠিক আছে। তারপরে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। তো বলতে চাইছে কি, যদি আমি কোনো টেক্সটকে এরকম বোল্ড, ইটালিক বা কালার ফন্টে করতে চাই, ঠিক আছে, তো কোন কিবোর্ড থেকে আমি কোন সুইচ টিপলে সেটি, ধরো আমার এখানে 10টা লেখা আছে, 10টার মধ্যে এই লেখাটা আমার বোল্ড হয়ে গেছে, ঠিক আছে, এইটা ধরো আমার ইটালিক হয়ে গেছে, এইটা ধরো অন্য কালার হয়ে গেছে, তো সেইটিকে আমি নর্মাল করার জন্য সবকটাকে আবার একই রকম ভাবে করতে গেলে কিবোর্ডেতে কিবোর্ডেতে আমি কোন সুইচটা টিপলে সেটি আমার হবে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, কন্ট্রোল প্লাস স্পেস বার, ঠিক আছে। কন্ট্রোল প্লাস স্পেস বার আমি যদি টিপি, তাহলে কি হয়ে যাবে, আমার এইরকম ভাবে ইটালিক হয়, এরকম ভাবে থাকার থেকে এরকম ভাবে নর্মালে আমার আবার হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেনে 10 নম্বর প্রশ্ন কি বলেছে, না মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্য কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সেটা ভালোভাবে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। তো একটা ভিডিও থেকে, একটা কোশ্চেন থেকে তোমরা কতগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে সেটা দেখো, ঠিক আছে। তাহলে কি বলছে, মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্য কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে? তাহলে আমরা প্রথমে দেখে নেবো কি, সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে জানবো। আচ্ছা, এটির আবিষ্কার ও সময়কাল কোন সময় হয়েছে? না সিন্ধু সভ্যতা 1921-1922 সালে আবিষ্কৃত হয়। এটি প্রায় কত, না 2500 খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টপূর্বাব্দে বিকাশ লাভ করেছিল। একে হরপ্পা সভ্যতাও বলা হয়। হরপ্পা সভ্যতা কেন বলা হয়, কারণ এই হরপ্পা একটা হচ্ছে সাইট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, সিন্ধু সভ্যতা যেটি প্রথম আবিষ্কৃত হয়েছিল, সেই জন্য একে আমরা কি বলি, হরপ্পা সভ্যতাও বলি, ঠিক আছে। এটি প্রথম হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল। আর দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। আর আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি কি না মহেঞ্জোদারো আবিষ্কার করেন, ঠিক আছে। এখানে নগর পরিকল্পনা কেমন ছিল? সিন্ধু শহরগুলো গ্রিড প্যাটার্নের নগর পরিকল্পনা অনুসরণ করত, ঠিক আছে। শহরগুলি দুর্গ এবং নিম্ন শহরে বিভক্ত ছিল। রাস্তাগুলো একে অপরের সঙ্গে সমকোণে ছেদ করতো, মানে এই একটা রাস্তা, এরকম একটা রাস্তা, এরকম ভাবে কি সমকোণে তারা একে অপরের সঙ্গে ছেদ করত। বাড়িগুলো প্রধানত কি দিয়ে তৈরি হতো, না পোড়া ইটের তৈরি ছিল। জল নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত উন্নত, ড্রেন ফ্রেন এসব ছিল এবং ঢাকা দেওয়া ছিল সেগুলো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ স্থাপত্য কি ছিল সেখানের, মহেঞ্জোদারোতে একটি বিশাল স্নানাগার পাওয়া গেছে, ঠিক আছে, বা ফাউন্ড মহেঞ্জোদারো কি গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। আচ্ছা, হরপ্পায় শস্যাগার পাওয়া গেছে। আচ্ছা, গ্র্যানারিজ ফাউন্ড ইন হরপ্পা, শস্যাগার কোথায় পাওয়া গেছে, না হরপ্পায়। আচ্ছা, এছাড়াও কি প্রসাদ বা মন্দিরের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি সেখানে, ঠিক আছে। এরপরে শিল্প ও ভাস্কর্য, সেখানে শিল্প ও ভাস্কর্য কি কি ছিল, না নৃত্যরত বালিকার মূর্তি ব্রোঞ্জের তৈরি, সেখানে একটা ড্যান্সিং গার্ল পাওয়া গেছে। সেই ড্যান্সিং গার্লের যে স্ট্যাচুটা ছিল সেটা কি দিয়ে তৈরি, না ব্রোঞ্জ দিয়ে তৈরি। আচ্ছা, বিয়ার্ড ম্যান কি একজন দাড়িওয়ালা মানুষ, পুরোহিত বা রাজা, সেটি কি, সেই মূর্তিটি কিসের তৈরি, না মূর্তিটি পাথরের বা টিয়াটাইট দিয়ে তৈরি ছিল, ঠিক আছে। যে মূর্তিটি কি ছিল, পাথরের তৈরি ছিল। বেশিরভাগ সিলমোহরই কি সেখানে স্টিয়াটাইট বা পাথর দিয়ে তৈরি ছিল, ঠিক আছে। আমাদের প্রশ্নটা কি ছিল এখানে, না দাড়িওয়ালা মানুষের ভাস্কর্য কোন উপাদান দিয়ে তৈরি, এটি তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, না স্টোন, ঠিক আছে, বা পাথর দিয়ে তৈরি ছিল, ঠিক আছে। এরপরে সিলমোহর, মহেঞ্জোদারো সভ্যতার সিলমোহর লিপিগুলো কেমন ছিল? সিলমোহর গুলোতে সাধারণত পশুর ছবি দেখা যায়। একশৃঙ্গ প্রাণীটি সব থেকে সাধারণ সিলমোহর প্রাণী, সেখানে একটা একশৃঙ্গ প্রাণী ছিল বা ইউনিকর্ন, সেইটি ছিল কি সেখানে মোস্ট সিল অ্যানিম্যাল, ঠিক আছে, সেখানে সমস্ত সিলেই বেশিরভাগ ইউনিকর্নকেই দেখা গেছে। আর সিন্ধু লিপি কি চিত্রলিপিমূলক, সেখানে কি লেখাগুলো কেমন ভাবে থাকতো, না ছবি এঁকে এঁকে লেখাগুলো থাকতো, কোনো নর্মাল ভাষাতে এরকম লেখা থাকতো না। আর সিন্ধু লিপির বা এটাকে পিক্টোগ্রাফিক, ইন্ডাস স্ক্রিপ্ট আর পিক্টোগ্রাফিক ইম্পর্টেন্ট। সিন্ধু লিপির পাঠোদ্ধার এখনো হয়নি, সেই লিপিগুলোর পাঠোদ্ধার এখনো হয়নি। লেখা বেশিরভাগই ডান থেকে বাঁ দিকে করা হতো, মানে ডান দিক থেকে বাঁ দিকে, মানে এইদিকে করা হতো। নর্মাল লেখা আমরা এদিক থেকে এদিকে করি তো, কিন্তু সেই সিন্ধু সভ্যতা কেমন ছিল, এই ডান দিক থেকে বাঁ দিকে করা ছিল, ঠিক আছে।
সেখানকার অর্থনীতি কেমন ছিল? সেখানে কি ছিল? কৃষি প্রধান পেশা ছিল, তাদের প্রধান পেশা কি ছিল? কৃষি। গম, বার্লি ছিল সেখানকার প্রধান ফসল। সিন্ধু সভ্যতার লোকেরা প্রথমেই তুলার চাষ করেছিল। সিন্ধু সভ্যতার লোকেরাই প্রথম যারা কি না তুলার চাষ করেছিল। এখানে কি বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য পরিচালিত হতো? বাণিজ্য কেমন ভাবে পরিচালিত হতো? না বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য পরিচালিত হতো। আচ্ছা, লোথাল, লোথাল মানে একটা সাইট সেখানে, সেখানে একটি পোতাশ্রয় পাওয়া গেছে বা ডকইয়ার্ড পাওয়া গেছে। কোথায়? ডকইয়ার্ড পাওয়া গেছে লোথালে। ঠিক আছে, ধর্ম আর বিশ্বাস। তখনকার মানুষ কি মাতৃদেবীর পূজা করতো বা মাদার গডেস, তো ওয়ার্শিপ কি মাদার গডেসকে তারা পূজা করতো। এছাড়াও কি আদি শিব পশুপতি বা প্রোটো শিব পশুপতি এভিডেন্স সেখানে পাওয়া গেছে। ঠিক আছে, আর কি গাছপালা পশু পাখির পূজা তার এখানে করা হতো। মন্দিরের কোনো সুস্পষ্ট সেখানে প্রমাণ নেই। সেখানে শাসন সমাজ কেমন ছিল? না এই সভ্যতায় অত্যন্ত সুগঠিত ছিল। এই একই ধরনের ওজন ও পরিমাপ ব্যবহার করা হতো। সেখানে একই ধরনের ওজন এবং পরিমাপ ব্যবহার করা হতো। সমাজ প্রকৃতিতে শান্তিপূর্ণ বলে মনে করা হয়। রাজা বা সেনাবাহিনীর কোনো সেখানে জোরালো প্রমাণ পাওয়া যায়নি। সেখানে সমাধি কেমন ভাবে দেওয়া হতো? না সমাধিস্থ করা এবং দাহ করা উভয় প্রথারই সেখানে প্রচলন ছিল। ঠিক আছে, সমাধিগুলো সাধারণত শহরের বাইরে করা হতো। আচ্ছা, এই সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়? না এই সিন্ধু সভ্যতা প্রায় 1900 খ্রিস্টাব্দে, ঠিক আছে খ্রিস্টপূর্বাব্দে কি পতন লাভ করে। ধরা হয় কি না সেখানে বন্যা, জলবায়ুর পরিবর্তন এবং নদীর গতিপথ পরিবর্তন এইগুলি সম্ভাব্য কারণ হতে পারে সেখানে সিন্ধু সভ্যতা ধ্বংসের জন্য। ঠিক আছে, আর্য আক্রমণের কোনো সেখানে সুস্পষ্ট প্রমাণ নেই। কারণ কি এই সিন্ধু সভ্যতার পরে এরপর কি আর্যরাই আসে এখানে আমাদের ইন্ডিয়াতে। তো এই আর্য আক্রমণের কোনো সেরকম সুস্পষ্ট সেখানে প্রমাণ নেই। ঠিক আছে, তো এই নৃত্যরত বালিকা বা ড্যান্সিং গার্ল কোথায় কিসের তৈরি? না ব্রোঞ্জের তৈরি। দাড়িওয়ালা পুরুষ বা বিয়ার্ড ম্যান কিসের তৈরি? পাথরের তৈরি। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। আচ্ছা, ডকইয়ার্ড কোথায় পাওয়া গেছে? লোথালে। আচ্ছা, সেখানকার লিপিগুলো কেমন ছিল? এখনো পাথর আনস্ক্রিপ্টেড, পাথর দ্বারা হয়নি। আর লিপিগুলো কিসে লেখা? পিক্টোগ্রাফিক মানে ছবি দিয়ে তৈরি। আচ্ছা, ইটগুলো কেমন ছিল? সেখানে পোড়ামাটির ইট ছিল। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন আমরা এবার দেখবো। 11 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না ফাইল মুছে ফেলার প্রেক্ষাপটে একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো ফাইলকে ট্র্যাশ বা রিসাইকেল বিনে সরানোর সাধারণ তাৎক্ষণিক প্রভাব কি? ঠিক আছে, মানে বলছে যে কোনো একটা ফাইলকে, কোনো একটা ফাইল আছে আমার কাছে, সেই ফাইলটিকে যদি আমি রিসাইকেল বিনে পাঠাই, তাহলে রিসাইকেল বিনে পাঠালে সেটি কি হবে? আমার ধরো তোমার একটা এখানে ঘর আছে। ঠিক আছে, তোমার একটা ঘর আছে। ঠিক আছে, সেই ঘরের মধ্যে এখানে টেবিল আছে। ঠিক আছে, টেবিল আর এই পাশে একটা তোমার কি ডাস্টবিন আছে। ঠিক আছে, তো তোমার টেবিলে কোনো একটা কাগজ আছে, সেই কাগজটাকে তুমি সরিয়ে ডাস্টবিনে ফেলে দিলে। ডাস্টবিন থেকে কি তুমি সেটা বাইরে বের করবে? তাহলে ধরো এই ঘরটা হচ্ছে তোমার কম্পিউটার আর এই ডাস্টবিনটাকে ধরো তুমি কি না রিসাইকেল বিন। তাহলে ঘরটিকে তুমি কাগজটাকে নিয়ে তুমি প্রথমে ডাস্টবিনে রাখলে। ডাস্টবিনে রাখলে মানে কি কাগজটা কি তোমার নষ্ট হয়ে গেল? সেটা কি তোমাকে ফেরত পাবে না? ফেরত পাবে। তুমি যদি ডাস্টবিনের কাছে যাও সেখান থেকে তুমি ফেরত নিয়ে নিতে পারো সাময়িক সময়ের জন্য। কিন্তু কিছুক্ষণ পরে কি হয়ে যাবে না সেটিকে নিয়ে বাইরে নিয়ে চলে যাওয়া হবে এবং ফেলে দেওয়া হবে। তাহলে প্রথমে তুমি যখন সরিয়ে এখানে রিসাইকেল বিনে বা ডাস্টবিনে রাখবে তখন কি তুমি সেটিকে আবার পেতেও পারো, ফিরে পেতেও পারো। তুমি যদি চাও তুমি সেটাকে ফিরে পেতেও পারো। আর সেটি কি তোমার ঘরের মধ্যে একটা কি টেবিল থেকে সরে গিয়ে অন্য একটা জায়গাতে থাকবে, তাই তো? তাহলে কি ফাইল হচ্ছে একটা কি উইন্ডোজে এই ফাইল হচ্ছে কি ডেস্ট্রয়েড হবে না, ইমিডিয়েটলি ডেস্ট্রয় হবে না। ঠিক আছে, জাস্ট কি হবে এটা মুভ হয়ে যাবে একটা জায়গা থেকে একটা ফাইল থেকে অন্য একটা ফাইলে সেটি মুভ হয়ে যাবে। আচ্ছা, আমার যদি উইন্ডোজ সফটওয়্যার নিই, উইন্ডোজ সফটওয়্যারে কি থাকবে? আমার রিসাইকেল বিন থাকবে। আচ্ছা, আর আমি যদি লিনাক্স বা ম্যাক, ম্যাক বা লিনাক্স এইগুলো নিই তাহলে সেখানে আমার কি থাকবে? ট্র্যাশ। দেখবে এই রিসাইকেল বিন আর ট্র্যাশ এগুলো হচ্ছে একই জিনিস। ঠিক আছে, তাহলে আমার রিসাইকেল বিন আর ট্র্যাশ থাকলে কি হয়ে যাবে? ফাইলটা সেটিকে আমরা রিস্টোর করতে পারবো। ডিলিট করার পরেও রিসাইকেল বিন থেকে আমরা সেটিকে রিস্টোর করতে পারবো। আর কি ব্যাক ইট আনটিল ইউ এমটি দ্য। আচ্ছা, যতক্ষণ না আমি আমার ডাস্টবিনটাকে খালি করছি ততক্ষণ পর্যন্ত আমি এটিকে ফেরত পেতে পারবো। তাহলে আমাদের এখানে অপশন অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 4, দ্য ফাইল ইজ মুভ টু এ স্পেসিফিক ডিরেক্টরি। একটা অন্য ডিরেক্টরিতে চলে যাবে স্পেসিফিক, অ্যান্ড দিস ডিরেক্টরি এন্ট্রি ইজ আপডেটেড, ডিরেক্টরি এন্ট্রি আপডেট হয়ে যাবে, বাট দ্য ডেটা রিমেন অন দ্য স্টোরেজ ডিভাইস। কিন্তু ডেটাটা সেই আমার স্টোরেজেই থেকে যাবে। এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। 12 নম্বর প্রশ্ন কি বলেছে না কোন হিমালয় পর্বতমালা সব থেকে উত্তরে অবস্থিত এবং এর মধ্যে সব থেকে উঁচু শৃঙ্গগুলো রয়েছে?
কি বলছে হুইচ হিমালয়ান রেঞ্জ, কোন হিমালয়ান রেঞ্জের মধ্যে আমাদের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গগুলো রয়েছে। কি হয়ে যাবে আমাদের অ্যান্সার, না হিমাদ্রি। আমাদের পর্বতের সব থেকে উঁচু যে রেঞ্জ গুলো সেইগুলোকে আমরা কি বলি, সেই জায়গাটাকে আমরা বলি কি, না হিমাদ্রি। কি বলেছে, না দ্য হিমালয়া আর ডিভাইডেড ইন থ্রি মেন প্যারালাল রেঞ্জ। এই হিমালয়কে কি আমরা তিনটে প্যারালাল রেঞ্জের মধ্যে আমরা ভাগ করি। একটা হচ্ছে শিবালিক, যেটা কি সাউথার্ন মোস্ট, সেটা কি সাউথার্ন মোস্ট মানে এই দিকের সাউথার্ন মোস্ট। আর হচ্ছে তারপর হচ্ছে কি হিমাচল বা লেসার হিমালয়, এটা কি মিডিল রেঞ্জ, এটা মিডিলের দিকে থাকে। আর হিমাদ্রি বা গ্রেটার হিমালয় নর্থার্ন রেঞ্জ, এটা সব থেকে নর্থ বা নর্থের দিকে থাকে, এটি হচ্ছে কি আমাদের গ্রেটার হিমালয় বলা হয় হিমাদ্রিকে। ঠিক আছে, তাহলে হিমাদ্রি রেঞ্জ লাইজ ফার্দার নর্থ অ্যান্ড হ্যাজ হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে, আমাদের হিমাদ্রি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো কি এখানে, ইট ইজ দ্য নর্দার্ন মোস্ট হিমালয়ান রেঞ্জ, ইট কন্টেন্স দ্য লফিয়েস্ট বা হাইয়েস্ট পিকস, যেমন হচ্ছে ইনক্লুডিং মাউন্ট এভারেস্ট, এগুলো সব কোথায় আছে, আমাদের এগুলো সব আছে হিমাদ্রিতে। ঠিক আছে, পিকস হিয়ার আর অফেন স্নো কভার্ড, এখানকার মেন পিক গুলো কি হয় সাধারণত বরফে ঢাকা থাকে। পরের প্রশ্ন আমাদের কি দেখে নেবো, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, না ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলো প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোন আর্টিকেল গুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিল উইথ অ্যাপ্লিকেশন অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি এগুলো কোন আর্টিকেলের মধ্যে আছে। এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের আর্টিকেল, এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট 4 4 নম্বর পার্টের আর্টিকেল 36 থেকে 51 মধ্যে আছে। ঠিক আছে, আর্টিকেল 36 থেকে 51 মধ্যে আছে। ঠিক আছে, দেখো জেনারেল প্রভিডেন্স মানে সাধারণ নিয়মাবলী কি, অনুচ্ছেদ 36। অনুচ্ছেদ 36 কি বলছে, না নীতি নির্দেশমূলক নীতির জন্য রাষ্ট্র শব্দের সংজ্ঞা প্রদান করে, এবং অনুচ্ছেদ 12 এর অনুরূপ। অনুচ্ছেদ 37 কি বলছে, ডিপিএসপি আর নন জাস্টিসেবল বাই ফান্ডামেন্টাল ইন গভর্নমেন্ট। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট গুলো কি জাস্টিসেবল হয়, কিন্তু আমাদের ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলো কি আমাদের জাস্টিসেবল হয় না। ঠিক আছে, নীতিগুলো বিচারযোগ্য নয়, তবে শাসনে মৌলিক। আচ্ছা, এবার কি সোশ্যাল প্রিন্সিপাল সেগুলো কি ছিল, আমার এখানে কি বলেছে, এগুলো ছিল কি জেনারেল প্রভিশন। জেনারেল কি 36 আর 37। আচ্ছা, তারপর আমাদের কি বলেছে, না সোশ্যালিস্ট প্রিন্সিপাল গুলো ছিল সেগুলো কি হয়ে যাবে, না আর্টিকেল 38, এটা কি স্টেট শ্যাল প্রমোট সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, কি রাষ্ট্র সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আর্টিকেল 39 কি বলছে, রাষ্ট্র নিশ্চিত করবে পর্যাপ্ত জীবিকার উপায়, সমান কাজের জন্য সমান বেতন, সাধারণ মানুষের মঙ্গলের জন্য সম্পদের বিতরণ করবে। আচ্ছা, 39 ক কি বলছে, না বিনামূল্যে আইনি সহায়তা এবং সমান ন্যায় বিচার প্রদান করবে। ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিল এনটিপিসি তে। ঠিক আছে, কোন একটা শিফট আমি আলোচনা করেছি মনে আছে। 39 এ কি, না বিনামূল্যে আইনি সহায়তা এবং সমান ন্যায় বিচার করবে। আর আর্টিকেল 41 কি বলছে, না কাজ, শিক্ষা এবং সরকারি সহায়তার অধিকার সবাইকার আছে। আচ্ছা, 42 কি বলছে, কাজের ন্যায্য ও মানবিক পরিবেশ এবং মাতৃকালীন ত্রাণ। আচ্ছা, 43 কি বলছে, শ্রমিকদের জন্য জীবন ধারণের উপযোগী মজুরি এবং উন্নত জীবনযাত্রার মান। অনুচ্ছেদ 43 এ কি বলছে, শিক্ষা ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ। 47 কি বলছে, পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নতি এবং মাদকদ্রব্য নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রের কর্তব্য। আচ্ছা, যে গান্ধীয়ান প্রিন্সিপাল গুলো আছে এগুলো কোন বিনিময়ের পরীক্ষায় আসে। আর্টিকেল 40 কি বলছে, না আর্টিকেল 40 বলছে কি গ্রাম পঞ্চায়েতের গঠন। আর্টিকেল 43 কি, না কুটির শিল্পের প্রচার। 43 খ কি বলছে, না 43 বি সমবায় সমিতির প্রচার। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছিল 43 বি বা সমবায় প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস। প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস এটা কোথায় ছিল, না 43 বি আর্টিকেল। ইম্পর্টেন্ট, এখান থেকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন এসেছিল। ঠিক আছে, অনুচ্ছেদ 46 কি, তফসিল জাতি বা প্রমোট দ্য এডুকেশন টু ইকোনমিক ইন্টারেস্ট ইন এসসি এসটি অ্যান্ড উইকার সেকশন। 47 কি বলছে, মাদকদ্রব্য নিষিদ্ধকরণ, কি প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস। আচ্ছা, 48 কি, কৃষি পশুপালনের সংগঠন গো হত্যা নিষিদ্ধকরণ। আচ্ছা, এবং উদার বুদ্ধিজীবী নীতিসমূহের মধ্যে কি কি ছিল, 44 কি অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড। ইম্পর্টেন্ট, আর্টিকেল কত, 44। আর্টিকেল 45 কি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন 0 to 6 সাল। আচ্ছা, 48 এ কি, প্রমোশন অফ ইমপ্লিমেন্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ওয়াইল্ড লাইফ। 49 কি, প্রোটেকশন অফ মাউন্টেন্স অ্যান্ড প্লেসেস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। আর্টিকেল 50 কি, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। খুব ইম্পর্টেন্ট এটা, জুডিশিয়ারি কি হবে, না এক্সিকিউটিভের সঙ্গে আলাদা হবে। আর্টিকেল 51 কি, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনস।
ঠিক আছে? তো ইম্পর্টেন্ট এক্সাম এখানে কি ডিপিএসপি হচ্ছে কি আমাদের নীতি নির্দেশমূলক আইন, এগুলো কি আইরিশ সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে। আচ্ছা, এগুলো কি চতুর্থ ভাগে রয়েছে। আর এগুলোর লক্ষ্য কি মেন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এগুলো কি মৌলিক অধিকারের পরিপূরক এইগুলোকে বলা হয়। ঠিক আছে, বা কমপ্লিমেন্টারি অফ ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, মিনার্ভা মিলান্স মামলা যেটা হয়েছিল, এখানে কি মৌলিক অধিকার এবং নীতি নির্দেশমূলক নীতিগুলোর মধ্যে ভারসাম্য সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। 42তম এবং 44তম এবং 86তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলোকে শক্তিশালী করা হয়েছিল। ঠিক আছে, 42তম সংশোধনীর মাধ্যমে 39 ক 43 মানে 39A, আচ্ছা 43A, আর হচ্ছে যে 43B এইগুলো এবং হচ্ছে 48A এগুলোকে ধারাগুলোকে যুক্ত করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট এটা। আর 86তম সংশোধনের মাধ্যমে 45 নম্বর ধারাটি অ্যাড করা হয়েছিল। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব। কি বলেছে না, হু ওয়াজ দ্য সন অফ সাকসেসর চন্দ্রগুপ্ত টু। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও উত্তরাধিকারী কে ছিল। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গুপ্ত সাম্রাজ্য সম্বন্ধে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। তো দেখো, আমি এদের টাইম লাইনটা প্রথমে তোমাদের বলে দিই। টাইম লাইনটা কি দেখো, প্রথমে এসেছিল কে না শ্রীগুপ্ত। শ্রীগুপ্তা শ্রীগুপ্তার পরে কে এসেছিল না গুপ্ত সাম্রাজ্য না ঘটোৎকচ। আচ্ছা, ঘটোৎকচের পরে কে এসেছিল না ঘটোৎকচের পরে এসেছিল আমার চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ান, এই চন্দ্রগুপ্ত ওয়ানকে আমরা কি বলি, একে বলি আমরা মেনলি কি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। কে ছিল না গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল। আচ্ছা, চন্দ্রগুপ্ত ওয়ানের পরে কে আসে, চন্দ্রগুপ্ত ওয়ানের পরে আসে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে কি বলা হয়, নেপোলিয়ান অফ ইন্ডিয়া। কে বলেছিল, VA স্মিথ। ঠিক আছে, সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তর পরে কে এসেছিল, রামাগুপ্ত। আচ্ছা, রামাগুপ্তর পরে কে এসেছিল না চন্দ্রগুপ্ত দ্বিতীয়। এই চন্দ্রগুপ্ত টু বা এর টাইটেল কি নিয়েছিল না বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য। আর একে এই সময়টা থেকে চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়টা কি ছিল না গোল্ডেন এজ অফ গুপ্তা পিরিয়ড। গোল্ডেন এজ গোল্ডেন এজ অফ গুপ্তা পিরিয়ড কোনটা ছিল না চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়টায়। আচ্ছা, চন্দ্রগুপ্ত দ্বিতীয় তারপরে কে আসে না কুমারগুপ্ত। কুমারগুপ্ত ওয়ান। কুমারগুপ্ত ওয়ানের পরে কে আসে, এরপরে আসে স্কন্দগুপ্ত। একেই মোটামুটি লাস্ট রুলার ধরা হয় স্কন্দগুপ্তকে। আর স্কন্দগুপ্ত কি করেছিল না ডিফিটেড হুনস। ডিফিটেড হুনদের ঘরে কে হারিয়েছিল না এই স্কন্দগুপ্তই হারিয়েছিল। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র উত্তরাধিকারী কে ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কে এসেছিল, এই যে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এরপর কে এসেছিল আমাদের কুমারগুপ্ত ওয়ান। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না কুমারগুপ্ত ওয়ান বা প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে, কুমারগুপ্ত ওয়ানকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে তার পুত্র কুমারগুপ্ত প্রথম সিংহাসন আরোহণ করেন এবং পরে তার গুপ্ত সাম্রাজ্য শাসন করেন। কুমারগুপ্ত প্রথম সাম্রাজ্যের স্থিতিশীলতা সমৃদ্ধি বজায় রেখেছিল এবং বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিল। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় তাহলে কে প্রতিষ্ঠাতা করেছিল, এই কুমারগুপ্ত ওয়ান নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, না বিশাল কুমারগুপ্ত প্রথম কি করেছিল না বিশাল গুপ্ত সাম্রাজ্যের ঐক্য স্থিতিশীলতা বজায় রেখেছিল পুষ্যমিত্রদের প্রাথমিক আক্রমণ থেকে, বা যে সফলভাবে সাম্রাজ্যকে রক্ষা করেছিল। প্রচুর পরিমাণে সোনা, রূপা এবং তামার মুদ্রা জারি করেছিল, যা অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত দেয়। ঐতিহাসিকগতভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কীর্তি তাকে দেওয়া হয়, যা পরে জ্ঞানচর্চার একটি বিশ্ববিখ্যাত কেন্দ্রে পরিণত হয়েছিল। আচ্ছা, মহারাজাধিরাজ এবং মহেন্দ্রদিত্য এর মতো মহান্বিত উপাধি তিনি গ্রহণ করেছিলেন। এরপরে কি না স্কন্দগুপ্তকে না কুমারগুপ্তের প্রথম পুত্র এবং শেষ শক্তিশালী গুপ্ত শাসকদের মধ্যে অন্যতম। হুন আক্রমণ প্রতিহত করার জন্য বিখ্যাত, অনেক স্বর্ণমুদ্রা জারি করেছিলেন ইনি। তার রাজত্বকাল থেকে ক্রমাগত যুদ্ধের কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয়। প্রায় 455 থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে কে, এই স্কন্দগুপ্ত। ঠিক আছে, এবং কি গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের ত্রাণকর্তা বলা হয় একে।
এরপরে কে আসে না রামাগুপ্ত। রামাগুপ্তকে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের বড় ভাই, একজন দুর্বল এবং অকার্যকর শাসক হিসেবে পরিচিত। প্রধানত সাহিত্য উৎস থেকে পরিচিত, যেমন হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। ঐতিহ্য অনুসারে তিনি রানীকে শকদের হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন। পরে চন্দ্রগুপ্ত দ্বিতীয় কর্তৃক ক্ষমতাচ্যুত হন এবং এক সময় অস্তিত্ব নিয়ে বিতর্ক ছিল, কিন্তু পরে মুদ্রার মাধ্যমে তা প্রমাণিত হয়। একদম বিতর্কিত এবং দুর্বল গুপ্ত শাসক ছিল কে? না ছিল হচ্ছে আমার রামাগুপ্ত। ঠিক আছে? এরপরে কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে চন্দ্রগুপ্তের প্রথম পুত্র। ভারত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিল কে? না সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। ইতিহাসবিদ ভি.এস. স্মিথ কর্তৃক। ভি.এস. স্মিথ দিয়েছিল। তার কৃতিত্বে এলাহাবাদ শব্দলিপিতে বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে তার অস্তিত্ব বা বর্ণিত আছে। ঠিক আছে? মহান সামরিক বিজেতা, কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি। গুপ্ত সাম্রাজ্যকে ব্যাপকভাবে প্রসারিত করেছিল কে? না আমাদের এই সমুদ্রগুপ্ত। ঠিক আছে? আচ্ছা, পরিচিত মহান বিজেতা এবং শিল্পের পৃষ্ঠপোষক ছিল কে? না আমাদের এই সমুদ্রগুপ্ত। আচ্ছা, এবার কি গুপ্ত সাম্রাজ্য কি সাধারণ তথ্য কি? 320 খ্রিস্টাব্দ থেকে 555 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। গুপ্তযুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। গুপ্তরা প্রধানত উত্তর ভারতে শাসন করত। এরা কি রাজতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করত। কি দিনার নামক স্বর্ণমুদ্রা জারি করেছিল, খুব ইম্পর্টেন্ট দিনার। তাহলে গুপ্ত সাম্রাজ্যের যে স্বর্ণমুদ্রা চালু হয়েছিল সেটার নাম কি? সেটির নাম ছিল দিনার। ঠিক আছে? আচ্ছা, সাংস্কৃতিক ভাষা সরকারিত্বরা কি সংস্কৃতি ভাষা ইউজ করতো সাহিত্যিক ভাষা হিসাবে। সংস্কৃতি কি সরকারি ও সাহিত্যিক ভাষা হিসাবে বিকাশ লাভ করেছিল কোথায়? না এই গুপ্ত যুগে। ঠিক আছে? আচ্ছা, প্রথম চন্দ্রগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তের কৃতিত্ব এলাহাবাদ স্তম্ভলিপিতে লিপিবদ্ধ আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগের শীর্ষে শাসন করেছিল। প্রথম কুমারগুপ্ত স্থিতিশীলতা বজায় রেখেছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। স্কন্দগুপ্তকে না হুন আক্রমণকে প্রতিহত করেছিল। স্কন্দগুপ্তের পরে গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয়। ঠিক আছে? গুপ্ত প্রশাসন কেন্দ্রীভূত হলেও দক্ষ ছিল। প্রদেশগুলো কি ভুক্তি বলা হতো। সেই সময় কি গুপ্ত যে পুরো রাজ্যটা ছিল সেটা কি নানান ভাগে আলাদা আলাদা ভাগে ভাগ করা ছিল। সেগুলোকে কি বলা হতো? না ভুক্তি বলা হতো সেগুলোকে। আর গুপ্ত শাসনকালে ব্রাহ্মণ ও কর্মকর্তাদের ভূমি অনুদান বৃদ্ধি পায়। ঠিক আছে? তো অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি লাভ করে। কর বেশিরভাগই পণ্যের মাধ্যমে সেখানে পরিশোধ করা হতো। ঠিক আছে? আচ্ছা, গুপ্ত যুগের শিল্প, স্থাপত্য, সাহিত্য উৎকর্ষ সাধিত হয়েছিল। অজন্তা গুহার চিত্রকলা গুপ্ত যুগের। কালিদাস ছিল কি গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ কবি। আর্যভট্ট প্রস্তাব করেছিল যে পৃথিবী তার অক্ষের ওপর ঘোরে। সেই সময় দশমিক পদ্ধতি এবং শূন্যের ধারণা বিকশিত হয়েছিল, যেগুলোকে দিয়েছিল না আর্যভট্ট। আচ্ছা, মন্দিরগুলোতে প্রধানত নাগর শৈলী নির্মিত হয়েছিল। আর সেখানকার ধর্ম কি ছিল? না হিন্দু ধর্ম, বিশেষ করে বৈষ্ণব ধর্মের বিকাশ ঘটে। রাজকীয় পৃষ্ঠপোষকতার বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রচলিত ছিল। গুপ্ত শাসকরা ধর্মীয় সহিষ্ণুতার নীতি অনুসরণ করতেন। এর পতন কিভাবে হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের? না অবিরাম হুন আক্রমণ সাম্রাজ্যকে দুর্বল করে দেয় এবং স্কন্দগুপ্তের পরবর্তী দুর্বল শাসকরা সাম্রাজ্যের বিভাজনের কারণ হয়। 550 খ্রিস্টাব্দের মধ্যে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। ঠিক আছে? তো গুপ্ত সাম্রাজ্য রিলেটেড যত কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা সব এখানে আলোচনা করলাম। এরপর আমরা পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নে কি বলেছে? ডিএনএ পলিমার্স ক্যাটালাইসিস দ্য অ্যাডিশন অফ নিউক্লিওটাইডস ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন। ইটস মিন রোল টু। আচ্ছা, ডিএনএ পলিমারের ডিএনএ প্রতিলিপিকরণের সময় নিউক্লিওটাইড সংযোজনকে অনুঘটক করে। এর প্রধান ভূমিকা হলো এই যে কোশ্চেনটা, এইটি আমাদের একটা ডিফারেন্ট ভিডিওতে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে? তো সেই ভিডিও তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখছি, সেটার লিঙ্ক। সেটা তোমরা সেখান থেকে দেখে নেবে। পুরো ডিটেলস এই কোশ্চেনটাকে আমরা আলোচনা করেছি। তার সঙ্গে কি পুরো ডিএনএ আরএনএ সম্বন্ধে রিলেটেড যত কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে সেই সম্বন্ধে পুরো একদম সেই ভিডিওতে আলোচনা করা আছে, যেটা দেখলে কি তোমাদের ডিএনএ আরএনএ রিলেটেড কোনো অসুবিধা থাকবে না। তো সেই ভিডিওটা তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? পরের প্রশ্নটা আমরা দেখবো। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? না ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ কি ঘরানাস অফ ঠুমরি আর বেস্ট। ঠুমরি কোন ঘরানার অবস্থিত? ঠিক আছে? তো এবার ঘরানাগুলো ঘরানা বলছে এখানে। ঘরানাটা কি? ঘরানা হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারা বা পারিবারিক শৈলী। এটি কি প্রতিটি ঘরানার গান গাওয়া বা বাজনার নিজস্ব পদ্ধতি আছে। ঠিক আছে? এটিকেই একটি বিষয়ের জন্য বিভিন্ন শিক্ষাদান পদ্ধতির মতো ভাবতে পারেন। যেটিকে কি একটা বিষয়ের জন্য, ধরো সাপোজ আমি বলছি ইতিহাসকেও
চারটে মাস্টারে চারজন আলাদা আলাদা ভাবে পড়ায়। তেমনি কিছু গান আছে যেগুলো কি আলাদা আলাদা ঘরানা বা আলাদা আলাদা ঘর তারা কি আলাদা আলাদা ভাবে তাদের মতন করে করে, সেগুলোকে একটা একটা করে কি আমরা ঘরানা বলছি। ভারতের প্রধান সঙ্গীত ঘরানাগুলো কি ছিল? একটা হচ্ছে গোয়ালিয়র ঘরানা। এরা কি সবথেকে পুরনো ঘরানা। এরা কি সরল ও স্পষ্ট গায়কী আর খেয়ালের জন্য বিখ্যাত। তারপরে কি কিরানা ঘরানা। কিরানা ঘরানা কি এরা ধীর গায়কী, ধীর ভাবে গায় আর শুদ্ধ শব্দের উপর জোর দেওয়া হয় এখানে, আর খুব শান্ত শৈলী এটা। তারপর আগ্রা ঘরানা, এরা কি শক্তিশালী কণ্ঠ, ধ্রুপদ ও খেয়ালি শৈলী এরা। তারপরে কি জয়পুর ঘরানা, এরা কি কঠিন রাগ আর দ্রুত তাল, ঠিক আছে। তারপরে কি পতিয়াল ঘরানা, এরা কি দ্রুত তান ও শক্তিশালী অলংকারপূর্ণ গায়িকা। আচ্ছা, বেনারস ও লখনৌ ঘরানা, এখানে কি ঠুমরির জন্য বিখ্যাত কে? না, বেনারস এবং লখনৌ ঘরানা খুব আবেগপূর্ণ ও ভাব প্রকাশকে এরা কি করে? প্রাধান্য দেয়। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? না, ঠুমরির জন্য কোন ঘরানা বিখ্যাত? না, বেনারস এবং লখনৌ ঘরানা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি বলেছে না বাদ্যযন্ত্রেরও কিছু ঘরানা আছে। সে বাদ্যযন্ত্রের ঘরানা কি? মাইহার ঘরানা, এটা কি সেতার এবং সরোদ। এটা কি দিল্লি ঘরানা কি তবলা। আচ্ছা, ফারুকাবাদ ঘরানা কি তবলা। আচ্ছা, গোয়ালিয়র কি সব থেকে পুরনো, আর কিরানা কি ধীর এবং শুদ্ধ স্বর। আগ্রা কি শক্তিশালী ঘরানা, আর জয়পুর কি জটিল। পাতিয়ালা কি দ্রুত, আর বেনারস লখনৌ হচ্ছে কি ঠুমরির জন্য বিখ্যাত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখবো। দেখো, 17 নম্বর প্রশ্নটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্ট ইজ নট পার্ট অফ দ্য সিপিইউ। নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি সিপিইউর অংশ নয়? হার্ড ডিস্ক, ক্যাচ মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট। কোনটি সিপিইউর অংশ নয়? দেখো, সিপিইউ ক্যাচ মেমোরি সিপিইউর অংশ, ঠিক আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট এলইউ হচ্ছে সিপিইউর অংশ, কন্ট্রোল ইউনিট কি সিপিইউর অংশ। তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? হার্ড ডিস্ক। এটি কি না আমাদের সিপিইউর অংশ নয়। কি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং প্রধান নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত কি কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট এটি কি গণনা কার্য সম্পাদন করে। এছাড়াও কি কন্ট্রোল ইউনিট বা সিইউ এটি কি কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ক্যাশ মেমোরি কি করে? না সিপিইউ এর ভেতরে বা কাছাকাছি অবস্থিত একটি ছোট এবং দ্রুতগতির মেমোরি। আর হার্ড ডিস্ক তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হার্ড ডিস্ক আমাদের সিপিইউর অংশ নয়, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ কি যে টেট্রাক্লোরোমিথেন প্রাইমারিলি ইউজ ফর ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, শিল্প উৎপাদনে টেট্রাক্লোরোমিথেন এটি প্রধানত কিসের জন্য ব্যবহৃত হয়? কি অ্যান্সার হয়ে যাবে আমাদের? অপশন 4, প্রোডাকশন অফ রেফ্রিজারেন্ট অ্যান্ড এরোসল প্রোপালেন্টস। এটা কি রেফ্রিজারেটর এবং এরোসল প্রোপালেন্ট উপাদানে ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা রিলেটেড এখানে কি ওজোন স্তর ক্ষয় এবং বিষাক্ততার কারণে অনেক দেশ এর ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করেছে, ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? না 1945 সালে ওয়ার্লি উপজাতির কৃষক সংগ্রামটি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? ওয়ার্লি কোথায় হয়েছিল? না মহারাষ্ট্রতে হয়েছিল, ঠিক আছে। কি বলেছে? না ওয়ার্লি কৃষক সংগ্রাম ওয়ার্লি উপজাতি দ্বারা নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে পরিচালিত কিসের জন্য? না জমিদারের শোষণ, জোরপূর্বক শ্রম এবং উচ্চ খাজনা পীড়ন এগুলোর জন্য হয়েছিল। এই আন্দোলনটি মহারাষ্ট্রের থানে পালঘর অঞ্চলে সংঘটিত হয়েছিল এবং এটি ভারতের উপজাতি ও কৃষক আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে, ঠিক আছে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? না পাওয়ার পয়েন্টে দ্রুত একটি প্রেজেন্টেশন খোলার জন্য নিচের কোন শর্টকাট কিগুলি ব্যবহার করা যেতে পারে? আচ্ছা, দ্রুত খোলার জন্য কোন কি বলছে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দ্রুত প্রেজেন্টেশন খোলার জন্য কোনটি ব্যবহার করা হয়? দেখো এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোথায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওই যে পাওয়ার পয়েন্ট। তাহলে দ্রুত কোনো কিছু নতুন প্রেজেন্টেশন খোলার জন্য কি কন্ট্রোল ও ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে? কন্ট্রোল ও। নাম্বার 4, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও, এইগুলো ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। শর্টকাট কি থেকে অনেক প্রশ্ন আসছে পরীক্ষাতে। কি না উইন্ডোজের কমন কম্পিউটার মানে নর্মাল কম্পিউটারের শর্টকাট কি যেগুলো আছে সেইগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। এইখান থেকে তোমরা শর্টকাট নিয়ে নাও বা লিখে রাখো এখান থেকে কোন শর্টকাট কিটা দিয়ে কিভাবে হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এমএস ওয়ার্ডের শর্টকাট কি হচ্ছে এইগুলো, ঠিক আছে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটাকে পুরো। আচ্ছা, তারপরে এটা কি হচ্ছে আমাদের এমএস এক্সেল এর হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা সেগুলো নোট করে নাও। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি না এগুলো হচ্ছে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের। আচ্ছা, এইগুলো আমাদের কি এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারের শর্টকাট কি। আর নোটপ্যাডের হচ্ছে শর্টকাট কি হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে শর্টকাট কি নোটপ্যাডের, ঠিক আছে। তো এগুলো তোমরা নোট করে নাও আর এগুলো পড়তে থাকো, এখান থেকে খুব কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো
একটা দুটো কোশ্চেন তো প্রায় শিফটে আসেই দেখি আমি এরকম ভাবে। তো এখানে এগুলো করলে তোমাদের কি না কোনো আটকাবে না, যে যাই শর্টকাট কি দিক সেখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন আমরা কি বলবো? 21 নম্বর প্রশ্ন কি বলেছে, সংবিধানের কোন অনুচ্ছেদে বিশেষভাবে দরিদ্রের জন্য বিনামূল্যে আইনি সহায়তার বিধান রয়েছে? এই দেখো এক্ষুনি আমরা পড়লাম ডিপিএসপি তে। কোথায় না, আর্টিকেল 39A। এখনই তোমাদের বললাম আর্টিকেল 39A অনুযায়ী কি না, বিশেষভাবে দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার বিধান রয়েছে কোথায় না, আর্টিকেল 39A তে। ঠিক আছে। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন কি বলেছে, ভিও চিদাম্বরম পিল্লাই নিম্নলিখিত কোন অঞ্চলের বিপ্লবী আন্দোলনে স্বয়ংক্রিয়ভাবে জড়িয়েছিলেন? কোন অঞ্চলে না, মাদ্রাজ প্রেসিডেন্সিতে, মাদ্রাজে। কি না, চিদাম্বরম পিল্লাই ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী, যিনি কি না মাদ্রাজ প্রেসিডেন্সিতে বর্তমানে তামিলনাড়ুতে জাতীয়তাবাদী ও বিপ্লবী আন্দোলনে স্বয়ংক্রিয়ভাবে জড়িয়েছিলেন। ঠিক আছে। কি না, তিনি বিশেষ করে নিম্নলিখিত কারণে পরিচিত। কিসের জন্য তিনি মেনলি পরিচিত? না, স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি চালু করা, এবং কি মাদ্রাজ অঞ্চলে শ্রমিকদের সংগঠিত করা, এবং স্বদেশী ও বয়কট আন্দোলনকে উৎসাহিত করা। ঠিক আছে। আচ্ছা, প্রধানত কি না 4টি প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ সরকারের সময় ভারতে 4টি প্রেসিডেন্সি ছিল, আর বা প্রধান প্রশাসনিক বিভাগ ছিল, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরে ব্রিটিশ ক্রাউন দ্বারা তৈরি ও শাসিত হয়েছিল। প্রশাসন, বাণিজ্যিক এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এই 4টি যে প্রেসিডেন্সি ছিল সেগুলো সম্বন্ধে আমরা জানবো। প্রথম প্রেসিডেন্সি কি ছিল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির? না, বেঙ্গল প্রেসিডেন্সি। এর রাজধানী কোথায় ছিল? কলকাতা। এর মধ্যে কি ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এইগুলো ছিল। ঠিক আছে। এটি কি ভারতের প্রথম ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র। প্রাথমিকভাবে কি জাতীয়তাবাদ এবং বিপ্লবী কার্যকলাপের কেন্দ্র ছিল এটি। প্রধান আন্দোলন বা ঘটনা এখানে কি হয়েছিল? না, 1857 সালের বিদ্রোহ, বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলন 1905 সালে। এইখানের এই বেঙ্গল প্রেসিডেন্সির বিখ্যাত নেতা কে ছিল? না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ ঘোষ। ঠিক আছে। এরপর বোম্বে প্রেসিডেন্সি, 2 নম্বর প্রেসিডেন্সি কি আমাদের? বোম্বে প্রেসিডেন্সি। এর রাজধানী কি না, বোম্বে, মুম্বাই। এখানে অন্তর্ভুক্ত এলাকা কি ছিল? মহারাষ্ট্র, গুজরাট, সিন্ধু, কর্ণাটকের কিছু অংশ ছিল এর অংশ। ঠিক আছে। প্রধান বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র ছিল এটি বোম্বে প্রেসিডেন্সি। নরমপন্থী ও চরমপন্থী জাতীয়তাবাদের শক্তিশালী ঘাঁটি কোথায় ছিল? বোম্বে প্রেসিডেন্সিতে। ঠিক আছে। এখানে প্রধান আন্দোলন কি কি হয়েছিল? না, অসহযোগ আন্দোলন, উম, আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এইগুলো ছিল। আর এখানকার বিখ্যাত নেতা কে ছিল? না, দাদাভাই নওরোজি এবং বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে। এরপর আমার 3 নম্বর কি, মাদ্রাজ প্রেসিডেন্সি। এটি কি রাজধানী কি? মাদ্রাজ বা চেন্নাই। এর মধ্যে কোন কোন এলাকাগুলো ছিল? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক ও উড়িষ্যার কিছু অংশ ছিল। এখানে কি গুরুত্ব কি না, সাংবিধানিক রাজনীতির প্রাথমিক কেন্দ্র ছিল এটি। আর শক্তিশালী দ্রাবিড় ও সমাজ সংস্কার আন্দোলন এখানেই হয়েছিল। আচ্ছা, প্রধান আন্দোলন ঘটনা এখানে কি হয়েছিল? দক্ষিণ ভারতের স্বদেশী আন্দোলন, শ্রমিক ও জাতীয়তাবাদী আন্দোলন। এখানে বিখ্যাত নেতা কি ছিল? ভিএ চিদাম্বরম পিল্লাই এবং সি রাজাগোপালচারী ছিল এখানের ইম্পর্টেন্ট নেতা মাদ্রাজ প্রেসিডেন্সি। ঠিক আছে। এছাড়াও পরে একটি হয় কি না, ইউনাইটেড প্রেসিডেন্সি। পরে আগ্রা ও আওধের ইউনাইটেড প্রেসিডেন্সির নামে পরিচিত। এখন এটি কি? উত্তরপ্রদেশ। এর মধ্যে কি ছিল না, এলাহাবাদ, লখনৌ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে। আর এটি কি বর্তমানের উত্তরপ্রদেশে এটি ছিল। আচ্ছা, এর মধ্যে কি উত্তর ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রভূমি। গান্ধীবাদী আন্দোলনের শক্তিশালী এখানে অংশগ্রহণ করেছিল। প্রধান আন্দোলনগুলো কি ছিল? অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন। এখানকার বিখ্যাত নেতা কে ছিল? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু। এরা কোথাকার নেতা ছিল? না, এই আমার ইউনাইটেড প্রভিন্সের নেতা ছিল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখবো। 23 নম্বর প্রশ্ন কি বলেছে, না, ভারতে প্রধানত কোথায় বাগান ভিত্তিক কৃষিকাজ করা হয়? বাগান ভিত্তিক কৃষিকাজ ভারতে প্রধানত কোথায় করা হয়? না, এটি প্রথমে কি কি কৃষিকাজ করা হয় ভারতে সেটিকে আমরা দেখবো, তারপরে এটির আমরা অ্যান্সার করব। ঠিক আছে। দেখো, প্রথমে হচ্ছে জীবন ধারণের জন্য কৃষি। জীবন ধারণের জন্য কৃষি বা সাবস্টেন্স এগ্রিকালচার। সাবস্টেন্স এগ্রিকালচার কি? যত ধরনের ভারতে কৃষি আছে সেগুলো আমরা আলোচনা করছি। প্রথমে সাবস্টেন্স এগ্রিকালচার, এখানে কি পারিবারিক চাহিদা মেটানোর জন্য চাষাবাদ করা হয়। ছোট জমির মালিকানা হয় এরা। যন্ত্রপাতি ও সারের ব্যবহার এখানে কম হয়। ফসল কি ধান, গম, বাজরা এগুলো করা হয়। প্রধানত কোথায়? পূর্ব ও মধ্য ভারতে এটি করা হয়। আচ্ছা, কমার্শিয়াল এগ্রিকালচার বা বাণিজ্যিক কৃষির কথা কি কি এটা? না, বাজারে বিক্রির জন্য ফসল উৎপাদন করা হয়। আধুনিক কৌশল ও উপকরণ এতে ব্যবহার করা হয়, যেমন কি তুলা, আখ, পাট, গম এইগুলো এই কমার্শিয়াল এগ্রিকালচার বা বাণিজ্যিক কৃষিতে করা হয়। এটি কোথায়? না, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র এগুলোতে আমার ইউজ করা হয়। ঠিক আছে। এরপর যে
প্ল্যান্টেশন এগ্রিকালচার বা বাগান কৃষি এটি কোথায় করা হয়? না বড় খামারে একটি প্রধান ফসল চাষ করা হয়। উচ্চ পুঁজি এবং শ্রমের প্রয়োজন হয় এখানে, যেমন কি চা, কফি, রাবার, কোকো এইগুলো বিশেষ করে এখানে বাগান কৃষিতে চাষ করা হয়। এটি কোথায় করা হয় মেনলি? না কেরালা, আসাম, কর্ণাটকা, তামিলনাড়ু এইখানে আমার এগুলো মেনলি করা হয়। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? না বাগান ভিত্তিক বা প্ল্যান্টেশন এগ্রিকালচার মেনলি প্রডিউস ইন ইন্ডিয়া কোথায় করা হয়? না কেরালা, আসাম, এইটা আমার অ্যান্সার হয়ে যাবে, কেরালা, আসাম। ঠিক আছে? এরপরে আমাদের কি বলছে? স্থানান্তরিত কৃষি বা ঝুম চাষ বা শিফটিং এগ্রিকালচার খুব ইম্পর্টেন্ট। এটি কোথায় করা হয়? না বনভূমি পরিষ্কার করে সাময়িকভাবে চাষাবাদ করা হয়, সেটিকে আমরা কি স্থানান্তরিত কৃষি বা শিফটিং এগ্রিকালচার বলা হয়। কয়েক বছর পর পর এই জমি কি পতিত রাখা হয় বা ফেলে রাখা হয়, এবং এটি কোথায় করা হয়? উত্তর পূর্ব ভারতে নর্থ ইস্ট ইন্ডিয়াতে এই ঝুম চাষ নামে পরিচিত। এটি কি আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এইসব অঞ্চলে এটি বেশি করা হয়। ঠিক আছে? এরপর কি আমার ইন্টেন্সিভ এগ্রিকালচার বা নিবিড় কৃষি। এটি কি? না প্রতি একর জমিতে উচ্চ শ্রম ও উপকরণ ব্যবহার করে এক বছরে একাধিক ফসল ফলানো হয়, যেমন কি ধান, গম। অঞ্চল কি? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে। এখানে কি নিবিড় কৃষি বা ইন্টেন্সিভ এগ্রিকালচার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি এক্সটেন্সিভ এগ্রিকালচার বা ব্যাপক কৃষি, এটা কোথায় করা হয়? না বিশাল জমির এলাকা, প্রতি হেক্টরে কম শ্রম লাগে, আর বেশিরভাগই কি যান্ত্রিক পদ্ধতিতে চাষ করা হয়, যেমন কি গম। এটি কোথায় করা হয় মেনলি? না রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু অংশে এটি করা হয়। এরপরে কি আছে আমার? মিক্সড এগ্রিকালচার বা মিশ্র কৃষি। এটি কি? ফসল চাষ প্লাস পশুপালন একই সঙ্গে করা হয়। এটি কি স্থিতিশীল আয় প্রদান করে একটা, আর এটা পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে এটি করা হয়। ঠিক আছে? এরপর আছে আমার কি? ড্রাই ফার্মিং বা শুষ্ক কৃষি। এটি কি? না কম বৃষ্টিপাতের এলাকায় প্রচলিত খরা প্রতিরোধ ফসল চাষ করা হয় এখানে। ফসল কি? না বাজরা, জোয়ার, ডাল এগুলো মেনলি এখানে চাষ করা হয়। দেখি রাজস্থান, গুজরাট এবং দক্ষিণাত্যের মালভূমি এইসব জায়গায় ড্রাই ফার্মিং করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমাদের কি জীবন ধারকের জন্য বা সাবস্টেন্স ফার্মিং কি ফ্যামিলি ইউজের জন্য। আচ্ছা, কমার্শিয়াল ফার্মিং এর জন্য, মার্কেট সেলের জন্য। প্ল্যান্টেশন এগ্রিকালচারের মধ্যে কি কি করা হয়? টি, কফি। শিফটিং কাল্টিভেশন বা যেটাকে ঝুম কালচারও বলা হয়। ইন্টেন্সিভ এগ্রিকালচার, মোর আউটপুট ফ্রম স্মল ল্যান্ড। ছোট জমি থেকে বড় অনেক বেশি আউটপুট পাওয়া যায়, এটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং এ। আচ্ছা, ড্রাই ফার্মিং কি? না লো রেনফল এরিয়াতে এটি করা হয়। ঠিক আছে? এর পরের প্রশ্ন আমরা দেখব। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? 2020 সালের 104তম সাংবিধানিক সংশোধন আইন অনুসারে কোন বিধানটি প্রসারিত করা হয়েছিল? ঠিক আছে? তো কোন বিধানটি প্রসারিত করা হয়েছিল? প্রথমে আমরা দেখব কি? লোকসভার মেয়াদ কি? লোকসভার মেয়াদ, টার্ম অফ লোকসভা। এটি কি? না 42তম সংবিধান সংশোধন আইন 1976 জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, পরে এটি আবার 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে আবার 5 সালে এটিকে ফিরিয়ে আনা হয়েছিল। আচ্ছা, তারপরে জিএসটি কাউন্সিলের মেয়াদ, এটা কি? 101তম সংবিধান সংশোধন আইন 2016-তে জিএসটি চালু করা হয়। এটি 279 এর অধীনে জিএসটি কাউন্সিল গঠিত হয়। জিএসটি কাউন্সিলের কোনো সময়সীমা নেই। তারপরে কি 3 নাম্বার কি? আইনসভায় তফসিল জাতি, তফসিল উপজাতিদের জন্য রিজার্ভেশন, এসটি এসসিদের জন্য লেজিসলেচার। এটি কি? 104তম সংবিধান সংশোধন আইন, যেটা 2020-তে আসে, সেটার মাধ্যমে করা হয়েছিল। আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষণ বাতিল করা হয়েছিল এই 2020 এটাতে। আর নির্বাচনের জন্য ভোটাধিকারের বয়স, 61তম সংবিধান সংশোধন আইন 1988-তে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। তার আমাদের প্রশ্নটা কি জিজ্ঞাসা করেছে? 2020 সালের 104তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী কোন বিধানটি প্রসারিত করা হয়েছিল? কোনটি করা হয়েছিল? না জিএসটি কাউন্সিল 2016-তে হয়েছিল, রিজার্ভেশন অফ এসটি এসসি ইন লেজিসলেচার। আইনসভায় তফসিল জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ, এটি 2020 সালে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে? পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে? না উইন্ডোজের কোন ফিচারটি আপনাকে সহজে অ্যাক্সেসের জন্য ঘন ঘন ব্যবহার ফোল্ডারগুলোকে শর্টকাট তৈরি করতে দেয়? কি বলেছে? না উইন্ডোজে সহজেই অ্যাক্সেসের জন্য ঘন ঘন বা বারবার করে ব্যবহার ফোল্ডারগুলো শর্টকাট তৈরি করতে দেয় কে? না শর্টকাট তৈরি করতে দেয় আমাদের কুইক অ্যাক্সেস। ঠিক আছে? কুইক অ্যাক্সেস কি? না উইন্ডোজে কুইক অ্যাক্সেস ব্যবহারকারীদের নিম্নলিখিত সুবিধাগুলো দেয়। কোন সুবিধাগুলো দেয়? না ঘন ঘন ব্যবহৃত ফোল্ডার পিন করা, সাম্প্রতিক ফাইল এবং সাধারণ লোকেশনগুলোতে দ্রুত অ্যাক্সেস করা, সম্পূর্ণ ডিরেক্টরি ব্রাউজ না করেই সহজে শর্টকাট তৈরি করা, আর এটি ফাইল এক্সপ্লোরারের বাম দিকের প্যানেলে থাকে এটা। 26 নাম্বার আর আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে?
না 1991 সালের 69তম সংবিধান সংশোধনী আইন দিল্লিকে কি বিশেষ মর্যাদা দিয়েছিল? কি বিশেষ মর্যাদা দিয়েছিল? না দিল্লিকে বিশেষ মর্যাদা প্রদান করে, এর নাম পরিবর্তন করে জাতীয় রাজনীতিক অঞ্চল বা এনসিটি বা কি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি করা হয় এটিকে। আচ্ছা, এটি বিধানসভা এবং একটি মন্ত্রী পরিষদ গঠনের বিধান করা হয়। এখানে কি একটি বিধানসভা এবং একটি মন্ত্রী পরিষদ গঠনের বিধান করা হয়। আচ্ছা, সংবিধানের 239 এর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত, ঠিক আছে। দিল্লি একটি পূর্ণাঙ্গ রাজ্য নয়, তবে এর একটি সীমিত ক্ষমতা সম্পন্ন আইনসভাও আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আনসার কি হয়ে যাবে? না দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়েছিল, না এটি হবে না। দিল্লিকে একটি বিধানসভা সহ জাতীয় রাজনীতি অঞ্চল হিসেবে মনোনীত করেছিল, দিল্লিকে বিধানসভা ছাড়া একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছিল, এটাও নয়। রাজ্যপালের মাধ্যমে দিল্লিকে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে এনেছিল, না। আমাদের অপশন 2 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 9 জুনের থার্ড শিফটের কোশ্চেন গুলো, যেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা এগুলো নোট বানাতে থাকো, ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ।